আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সপ্তম শ্রেণীর আইসিটি ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। যারা সকল পর্ব দেখেছো তারা চাইলে এই পর্বটা দেখতে পারো, অথবা যারা সকল পর্ব খুব ভালোভাবে দেখেছো তাদের এই ওয়ান শট ক্লাসটা না দেখলে হবে। তবে এই ওয়ান শট ক্লাসে একটা সারপ্রাইজ আছে শেষের দিকে। তো যারা দেখবা তারা অবশ্যই কোনো না কোনো ভাবে উপকার হইবা। তো এই সম্পূর্ণ পর্বটা এখন একসাথে আপলোড করতেছি প্রথম অধ্যায়ে। তো এইভাবে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম শ্রেণীতে যতটা অধ্যায় রয়েছে সবগুলো ওয়ান শট ভিডিও দিব ধাপে ধাপে। তো আশা করি তোমরা এই যে সপ্তম শ্রেণীর আইসিটির প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। সো তোমরা এই যে ওয়ার্কশপ ভিডিওটা এনজয় করতে থাকো, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রথম অধ্যায়, প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হয় বা কি কাজে আমরা ব্যবহার করি তার সম্পর্কে এই পাঠে আলোচনা করা আছে। এখানে দেখাই যাইতেছে এই যে বাবা ছেলে হবে, হয়তোবা উনি হয়তোবা বাবা, ও হয়তোবা ছেলে, হয়তোবা কম্পিউটারে বা ল্যাপটপে কোনো কিছু দেখতেছে বিনোদনমূলক। তো এই অধ্যায় শেষে আমরা কি কি শিখবো একটু দেখে নেই। এই অধ্যায় শেষে আমরা ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর, কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো। 3 নম্বর, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। 4 নম্বর, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূলভাব বা প্রভাব মূল্যায়ন করতে পারবো। ওকে, তো এই যে আজকে আমরা এই পর্বে আমরা শুধু পার্ট 1 নিয়ে আলোচনা করব। ওকে, এই পর্বে আমরা শুধু পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আমাদের যার যে পার্সোনাল লাইফে যে আমরা তথ্য প্রযুক্তি কিভাবে ব্যবহার করি তার কথা এখানে বলা হয়েছে। পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তি জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলোর কথা জানতেও পারি না। অবশ্যই আমরা জানি না, আমাদের যেগুলো প্রয়োজন এগুলো সম্পর্কে জানি। প্রয়োজনের তাগিদে আমাদেরকে শিখতে হয়, প্রয়োজনের তাগিদে আমাদেরকে জানতে হয়, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। হইতে পারে তোমরা বা আমরা হয়তো বা শিক্ষার্থী, তো আমরা তো আইসিটি সম্পর্কে জানি, কিন্তু দেখা যাইতেছে যে যারা শিক্ষার্থী না তাদেরও কি আইসিটি দরকার প্রয়োজন পড়ে। যেমন কোনো জন্ম নিবন্ধন তৈরি করতে হলে মোটামুটি এই যে প্রথমে কি করতে হয়, কম্পিউটার অফিসে যেতে হয়, গিয়ে কি করতে হয়, আবেদন করতে হয়। এই যে এই আবেদনটা কি যে এখন এই আইসিটির আওতায় পড়ে গেছে। আগে কি করতে হইতো, এই যে বুট তুলতে আসতো মানুষ, তখন আমরা কি তুলতাম, বুট তুলতাম। প্লাস হচ্ছে এই যে সিটি কর্পোরেশন হলে কি যাইতাম, সিটি কর্পোরেশন অফিসে গিয়ে নাম, বাবার নাম, পিতার নাম দিয়ে আসতাম। এখন এগুলো করতে হয় না, এখন ওগুলো আমরা কম্পিউটারে করে ফেলতে পারি। তো দেখা যায় আইসিটিটা শুধু যে সবার জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি, কিংবা তার জীবনে তথ্য প্রযুক্তির কোনো না কোনো পরিবর্তন আনেনি। অবশ্যই অবশ্যই এনেছে। ওকে, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয় তা নয়, একেবারে সাধারণ মানুষের জীবনে সেটি ব্যবহৃত হয়। এই যে একটু আগে বললাম, তুমি যদি চোখ মেলে চারদিকে তাকাও, তুমি দেখবে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্কুলের শিক্ষকরা, তোমার ক্লাসের বন্ধু বান্ধবরা। এই যে এখন তুমি আমার ভিডিও দেখতেছো, কিসের মাধ্যমে দেখতেছো, হয় মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে। তো এইটাও কি পড়ে, একটা আইসিটির ব্যবহারের মধ্যে পড়ে, ব্যক্তিগত জীবনে আইসিটি ব্যবহারের মধ্যে পড়ে। এবং তুমি কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করেছো। এই যে তুমি এই মুহূর্তে এই লেখাটি পড়ছো, সেটি কেউ একজন লিখেছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সেগুলো ছাপা হয়েছে, তোমার সামনে আনা হয়েছে এবং তুমি এখন পড়ছো। এই যে আমি আমি কার কাছ থেকে আনছি, অন্যজনের কাছ থেকে আনছি। আবার তোমরা কি করতেছো, আমার কাছ থেকে দেখতেছো বা শুনতেছো। এরকম কত উদাহরণ দেওয়া যাবে, কল্পনাও করতে পারবেন। এই যে একজন ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করতেছে, হয়তোবা প্রেমিকাকে ফোন দিতে পারে বা বাসায় ফ্যামিলি মেম্বার কারো কাছে ফোন দিতে পারে। যাই হোক, উনি ফোনের মাধ্যমে অন্য কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। স্মাইলিং ফেস, মনে হইতেছে প্রিয় মানুষই হবে।
ওকে, তারপর আমরা এখন দেখি এখানে কি বলছে। এখানে এই যে ফ্যামিলি মেম্বার সবাই মিলে কি করতেছে, এই যে টেলিভিশন বা টিভি দেখতেছে। তো এখন টিভি, ফ্যামিলি নিয়ে তো এখন বিভিন্ন অনুষ্ঠান দেখাই যায় না, শুধু আহ, অনেক কিছুর কারণে। তো সব থেকে বেশি যেটা ফ্যামিলি নিয়ে এখন দেখা যায়, এটা হচ্ছে সব থেকে ঐতিহ্যবাহী আমাদের ইত্যাদি। ইত্যাদিটি ইত্যাদি এই অনুষ্ঠানটা এখনো কি ফ্যামিলি ওরিয়েন্টেড রয়ে গেছে। আর এখন বর্তমানে যে নাটক ছবি এগুলো কিন্তু ফ্যামিলির সাথে দেখা যায় না, বিভিন্ন কারণে। ওকে, তো এখন আমরা পড়ি। একজন মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে তা একটি তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় কোনোদিন শেষ করা যাবে না। অবশ্যই শেষ করা যাবে না, তালিকা তৈরি করতে 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 খাতার পেজ শেষ হয়ে যাবে, কিন্তু তালিকা তৈরি করা শেষ হবে না। কিন্তু একটু চেষ্টা করে দেখলে কেমন হয়, অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা চেষ্টা করে দেখা যাক। গুরুত্বপূর্ণ কয়েকটা যেগুলা চোখের সামনে পড়ে, এগুলাই আমরা চাইলে লিখতে পারি। ব্যক্তিগত যোগাযোগ, তো এখানে লেখাই আছে এই যে টেলিভিশন এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম, টেলিভিশন। ওকে, তো ব্যক্তিগত জীবনে যোগাযোগ, ব্যক্তিগত যোগাযোগ তথ্য প্রযুক্তির ব্যবহারে প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাশে প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে। যে কেউ এখন ইচ্ছে করলে অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো পারছো যে মানুষের কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবন মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক পরিশ্রমে, অনেক কম পরিশ্রমে আমরা এখন অনেক কিছু করতে পারি, যেটা আগে কল্পনা করতে পারতাম না। সাপোজ এই যে মনে করো তোমার বাসা আমার বাসা থেকে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে। তখন তোমাকে আমার একটা কথা বলার ছিল, তখন আমার কি কি করতে হইতো, যে তোমার বাসায় যেতে হইতো, বা আমার সাথে যদি তোমার কোনো দরকার থাকতো তখন আমার বাসায় আসতে হতো, যেটা ছিল অত্যন্ত কি সময় সাপেক্ষ এবং আহ, ব্যয়বহুল। তো এখন দেখা যায় কোনো একটা প্রয়োজন হলে আমরা কি করি, আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি, হোয়াটসঅ্যাপ, এই যে ইমো, তারপর বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি, যেটা আমাদের কি করছে, একই সাথে সময় সাশ্রয় হয়েছে, সাথে কি পরিশ্রমও কমে গেছে। তারপর বিনোদন, বিনোদনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি, এই যে বিনোদন, এই যে গেমিং, গেমিং খেলি আমরা। এখন তো বর্তমানে তোমরা সপ্তম শ্রেণীর বা স্কুলের বাচ্চা কাচ্চারা তো বেশিরভাগ কি করে, ফ্রি ফায়ার, তারপর আছে পাবজি, এগুলাই নিয়ে ব্যস্ত থাকে। তো এগুলো কিন্তু এডিকশন হওয়া যাবে না, এডিক্টেড হওয়া যাবে না। ওকে, খেলতে পারো সামান্য সময়ের জন্য, কিন্তু খুব বেশি খেলা যাবে না। আর না খেললে তো খুবই ভালো। ওকে, তো বিনোদনের ক্ষেত্রে দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা নয়, এটা এখন বিনোদনের চমৎকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে গান শোনার জন্য মানুষকে আলাদাভাবে কোনো একটা যন্ত্র কিনতে হতো, এখন মোবাইল টেলিফোনেই সে গান শুনতে পারে। তো আমি যখন এই যে ক্লাস 5 বা ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন দেখা যেত MP3, মোবাইল ফোনে গান খুব কম বাজতো, তখন মানুষ কি করতো, এক্সট্রা MP3 কিনতো, কিনে গান শুনতো। এখন তো আধুনিক হয়ে গেছে সবকিছু, মোবাইলে এখন সবকিছু পাওয়া যায়। একটা সময় ক্যামেরা ছিল শুধু ধনীদের ব্যবহারের বিষয়। এই যে একটা সময় শুধু ধনীরা ব্যবহার করতো ক্যামেরা, অথবা যাদের ফটো স্টুডিও ছিল, যারা ফটো তোলার কাজ করতো বা ব্যবসা করতো তাদের ছিল। সাধারণ মানুষেরা নাগাড়ি পাইতো না। তাও কি ছিল, অনেক ওল্ড বা পুরাতন ছিল, যে নেগেটিভ ছবি পাওয়া যেত। ব্যবহারের বিষয়, এখন সাধারণ স্মার্টফোন দিয়েই যে কোনো ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। এখন আমরা কি করতে পারি, ফোন দিয়ে কি করতে পারি, সুন্দর ছবি তুলতে পারি, ভিডিও বানাতে পারি। ওকে, তো এখন তো আমরা খুব খুব বেশি সেলফি তুলি, ফটো তুলি কি দিয়ে, এই স্মার্টফোন দিয়ে। ওকে, মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। ঠিক সেরকম কম্পিউটারও ছোট হতে শুরু করেছে, যে ডেস্কটপ থেকে ল্যাপটপ। প্রথমে ছিল কি, ডেস্কটপ, তারপরে ডেস্কটপের ছোট ভার্সন কি, ল্যাপটপ, ল্যাপটপের ছোট ভার্সন কি, ল্যাপ ল্যাপ ল্যাপটপ থেকে তো কি, নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোন। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে ডিভাইসগুলো কি হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এই যে প্রথমে একটা কম্পিউটার ছিল একটা বিশাল গড়ে, বিশাল একটা বড় বাসায় কম্পিউটার ছিল, বাসার মতো বড় কম্পিউটার ছিল। তো এখন কি হয়েছে, যে একটা ডেস্কটপ হয়েছে, তারপর ল্যাপটপ, এখন নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোন। অর্থাৎ আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে আসছে, যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারি। যেখানে কি লেখা, জিপিএস পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান বের করতে পারে। জিপিএস, ওকে, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম।
গ্লোবাল পজিশনিং সিস্টেম, যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, গ্লোবাল পজিশনিং, গ্লোবাল পজিশনিং। আর এস হচ্ছে সিস্টেম, এস থেকে সিস্টেম। তো এটা গ্লোবালি তোমার পজিশন বা আমার পজিশন কোথায়, এটা জিপিএস এর মাধ্যমে আমরা জানতে পারি। গাড়ি চালিয়ে কোথায় যাওয়ার প্রথম শর্তই হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে কেমন করে গন্তব্যে পৌঁছাবে? অথচ মজার ব্যাপার হলো, কোথাও যেতে হলে এখন কাউকে পথঘাট চিনতে হয় না। কিসের কারণে? এই জিপিএস লোকেশনের কারণে। পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে, তারা পৃথিবীতে সংকেত পাঠায়। সেই সংকেতকে বিশ্লেষণ করে যে কোনো মানুষ বুঝে ফেলতে পারে সে কোথায় আছে। তার সাথে একটা জায়গায় ম্যাপকে জুড়ে দিতে পারলেই একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবে। এই যে আমরা গুগল ম্যাপ দেখে দেখে বিভিন্ন জায়গায় এখন চলে যাই। নতুন একটা কোনো জায়গায় যদি ভ্রমণ করতে যাই, তখন আমরা কি ইউজ করি? গুগল ম্যাপ ইউজ করি, যে লোকেশন জানার জন্য। কাউকে আমরা জিজ্ঞাসা করি না। আজকাল নতুন সব গাড়িতেই জিপিএস লাগিয়ে দেওয়া হয়। কোথাও যেতে হবে সেটি জিপিএস এ নির্দিষ্ট করে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বাতলে বাতলে দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। অর্থাৎ জিপিএসটা যদি আমরা চালু করে, ড্রাইভার যিনি যিনি থাকেন উনি যদি জিপিএস চালু করেন, তখন জিপিএস কি লোকেশন বলে দিবে যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, তারপরে এদিকে যাও। 12 মে 2018 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা। এই যে জিনিসটা, এই কথাটা মনে রাখবে, 12 মে 2018 সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। তো বাংলাদেশের প্রথম যে স্যাটেলাইট, এটা কত সালে মহাকাশে প্রেরণ করা হয়? 2018 সালে কত তারিখে? 12 মে। বাংলাদেশ স্যাটেলাইট 1 নামের এই মহাকাশ যানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। তো বাংলাদেশ স্যাটেলাইটের নাম কি? এই যে বাংলাদেশ স্যাটেলাইট 1। বাংলাদেশ স্যাটেলাইট 1 নামের এই মহাকাশ যানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ। এই যে এখানে অনেকগুলো ইনফরমেশন। এই যে একটা মনে রাখবা, 12 মে 2018 সালে কি করা হয়? মহাকাশে এটা কি করা হয়েছে? এই যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। আর স্যাটেলাইটের নাম কি? স্যাটেলাইট 1। আর কততম দেশ হিসেবে আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করি? 57তম দেশ হিসেবে। তো এই যে দলগত কাজ, তো দলগত কাজের তোমরা সমাধান চাইলে আমাকে জানিও। তোমরা যদি মনে করো যে আমি করে দিব, তাহলে কমেন্টে জানাও, আমি দলগত কাজের সমাধান পরবর্তী পর্বে দিব। আর যদি মনে করো তোমরা পারবা, তাহলে নিজে নিজে করে নিও। এখন আমরা এই যে নতুন শব্দ যে শিখলাম, এগুলা কি? এই যে ডেস্কটপ কি, ল্যাপটপ কি, নোটবুক কি, স্মার্টফোন কি, জিপিএস কি, বাংলাদেশ স্যাটেলাইট 1 এগুলা কি, এগুলা নিয়ে একটু বিস্তারিত দেখবো। তো দেখি যে নতুন শব্দ। এই যে নতুন শব্দ, 1 নম্বর হচ্ছে এই যে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, জিপিএস, বঙ্গবন্ধু স্যাটেলাইট। বা এখন তো এটা হয়েছে এই যে বাংলাদেশ স্যাটেলাইট। বাংলাদেশ স্যাটেলাইট নাম মনে হয় পরিবর্তন হয়ে গেছে। আগে তো বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল, এখন কি হয়েছে? বাংলাদেশ স্যাটেলাইট হয়ে গেছে। ওকে। তো ডেস্কটপ কম্পিউটার, এটি একটি স্থির ব্যক্তিগত কম্পিউটার যা মূলত স্থির, এটা কিন্তু স্থির, কোনো জায়গায় নেওয়া যায় না, যা মূলত অফিস বা বাসা নির্দিষ্ট স্থানে ব্যবহৃত হয়। এর অংশগুলো আলাদা থাকে, যেমন মনিটর আলাদা, কিবোর্ড আলাদা, সিপিইউ কি, সবগুলো আলাদা আলাদা থাকে। ওকে। এটি সাধারণত ল্যাপটপের চেয়ে বেশি শক্তিশালী ও আপগ্রেড যোগ্য। অর্থাৎ ল্যাপটপ থেকে কিন্তু এই যে ডেস্কটপ অনেক শক্তিশালী। তো মনে করো যে তুমি একটা ল্যাপটপ নিছো 50,000 টাকা দিয়ে, আর তোমার বন্ধু একটা কিনেছে ডেস্কটপ নিছে 50,000 টাকা দিয়ে। তুমি ল্যাপটপ নিলে 50,000, তোমার বন্ধু ডেস্কটপ নিছে 50,000। তো ওর যে ডেস্কটপ নিছে এর কি কাজ বেশি করতে পারবে ওই ডেস্কটপ দিয়ে, অর্থাৎ শক্তিশালী থাকবে বেশি তোমারটা থেকে। তুমি কোনো বাড়ি কাজ করতে পারবা না, লাইক ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন করতে পারবা, কিন্তু স্মুথলি করতে পারবা না, আরামসে করতে পারবা না। তোমার বন্ধু যেরকম আরামসে করতে পারবে। তারপর ল্যাপটপ, একটি বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যাতে স্ক্রিন, কিবোর্ড ও ব্যাটারি একই সঙ্গে থাকে। এটা কিন্তু সব কি থাকে? এই যে কি কম্পিউটারে স্ক্রিন, কিবোর্ড, ব্যাটারি সব কি থাকে? এই যে একই সঙ্গে থাকে। এটি সহজে বহন করা যায়। এই যে ল্যাপটপের একটা সুবিধা এটাই, এটা যে কোনো জায়গায় কি করা যায়? বহন করা যায়। এবং বিদ্যুৎ সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়। যে বিদ্যুৎ চলে গেলেও এটা কি আমরা ইউজ করতে পারি, যা শিক্ষার্থীদের বা ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। অর্থাৎ মনে করো তোমার বাসায় কারেন্ট নাই, তখন তুমি কি করতে পারো? ল্যাপটপ থাকলে তুমি ল্যাপটপ চালাইতে পারবে। আর তোমার বন্ধু যদি ডেস্কটপ ইউজার হয়, ও চালাইতে পারবে না, হয়তোবা এই যে আইপিএস বা ইউপিএস দিয়ে অল্প সময়ের জন্য চালাতে পারবে, 10-15 মিনিট বা
কিন্তু তোমারটা চলবে। ওকে, তারপর হচ্ছে নোটবুক। এটি ল্যাপটপের একটি পাতলা ও হালকা সংস্করণ, অর্থাৎ ল্যাপটপ মনে করো যদি হয় 2 কেজি, তো এটা হবে কত কেজি, 1 কেজি, এরকম। এটা একটু পাতলা আর কি, হালকা সংস্করণ। সাধারণত এটা আরো বেশি বহনযোগ্যতার জন্য ডিজাইন করা হয় এবং দৈনন্দিন হালকা কাজের জন্য উপযোগী, অর্থাৎ এটা কিন্তু হালকা কাজের জন্য, বাড়ি কাজের জন্য না। ওকে, কিন্তু ল্যাপটপের মতোই বহনযোগ্য। তারপর স্মার্টফোন, এটা তো সবাই জানি আমরা স্মার্টফোন কি। একটি আধুনিক মোবাইল ফোন যা কম্পিউটার ও মিডিয়া প্লেয়ারের মতো বহুবিধ কাজ করতে পারে। এতে ইন্টারনেট, অ্যাপ ব্যবহার, ছবি তোলা, জিপিএস সহ আরো অনেক উন্নত ফিচার থাকে। তারপর হচ্ছে যে জিপিএস, আগেই বলেছি জিপিএস। এটি একটি স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম। কি ভিত্তিক সিস্টেম? স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম, যা পৃথিবীর যে কোনো স্থানে আপনার সঠিক অবস্থান, গতি ও সময় নির্ধারণ করতে সাহায্য করে। এটি নেভিগেশন ও দিক নির্দেশনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওকে, তারপর সর্বশেষ যে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা বাংলাদেশ স্যাটেলাইট 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট বা বাংলাদেশ স্যাটেলাইট 1 বাংলাদেশের প্রথম নিজস্ব যোগাযোগ উপগ্রহ। কি? এই যে স্যাটেলাইট 1, বাংলাদেশ স্যাটেলাইট 1। এটি 2018 সালে উৎক্ষেপণ করা হয় এবং এর প্রধান কাজ হলো বাংলাদেশের নিজস্ব টেলিযোগাযোগ, এই যে বাংলাদেশের কি নিজস্ব টেলিযোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরতা কমানো। তো এটা কিন্তু স্যাটেলাইটের যুগে প্রবেশ করা। আমরা কততম দেশে প্রবেশ করেছিলাম? 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছিলাম। তো এই তো ছিল পার্ট 1 নিয়ে সম্পূর্ণ আলোচনা। পার্ট 2, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। তার নাম সাগর। সাগরের ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। সে তার মোবাইল ফোনে ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর প্রথমেই তার মনে পড়ল আজ ছুটির দিন, তাকে আজ যেতে হবে না। আচ্ছা, তারপর দেখি কি বলছে, যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। আচ্ছা, ছুটির দিন, তাই ওর মনটা ভালো হয়ে গেছে। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডারে তাকে মনে করিয়ে দিয়েছে আজ তার বন্ধুর জন্মদিন। ওয়াও! বন্ধুর জন্মদিন আমরা অনেক সময় আছে আমাদের বন্ধুর বা প্রিয়জনের জন্মদিন ভুলে যাই। তো এভাবে যদি আমরা মার্ক করে রাখি আগে থেকেই, তখন আমাদেরকে কি এই যে গুগল ক্যালেন্ডার বা ডেস্ক ক্যালেন্ডার কি করবে, অ্যালার্ম দিবে। বিকেলে তার বাসায় জন্মদিনের উৎসব। তো এই যে এখানে এই ব্যক্তি কি করতেছে, ব্যক্তি জীবনে কি করতেছে, এই যে দেখো তোমাদের মতো একটা পিচ্চি বয়স্ক মেয়ে কি করতেছে, ল্যাপটপ ইউজ করে, কম্পিউটার ব্যবহার করে গান শোনা যায়। এই যে এখানে ল্যাপটপ ইউজ করে, ল্যাপটপ একটা কম্পিউটারই, তো কম্পিউটার ব্যবহার করে কি করতেছে, গান শুনতেছে। তো কি করলো তারপর সাগর, কি করলো, হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনে ভোরের খবর শুনে নেয়। ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। ওর সকালবেলাটা কি আজ খুব ভালোভাবে শুরু হয়েছে। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তা হলো। আচ্ছা, এখন তুফান হতে পারে, এর জন্য আর কি ওর কি দুশ্চিন্তা বাড়লো। সবগুলা কিসের মাধ্যমে দেখতে পাইতেছে, যে টেলিভিশনের মাধ্যমে খবর। আর টেলিভিশন দেখতেছে কি, এটা কিন্তু একটা তথ্য প্রযুক্তি। এই যে এখানে পাশের চিত্রে কি দেওয়া, ই বুক রিডার ব্যবহার করে বই পড়া যায়। যে আমরা পিডিএফ পড়ি, তো পিডিএফ পড়ার জন্য কি এই যে ই বুক রিডার একটা আছে, যেখানে পড়লে স্মুথ, অর্থাৎ চোখের একটু কম ক্ষতি হয় আর কি। এমনিতে পড়লে তো আমাদের চোখে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে, কিন্তু ই বুক রিডার যেটা, এটাতে পড়লে অনেক সুন্দর দেখায় এবং স্মুথ দেখায়। নাশকতা সরি নাস্তা করে সাগর তার ল্যাপটপ নিয়ে বসে। প্রথমেই সে তার ইমেল গুলো দেখে। এটা একটা প্রফেশনালিজম। তুমি বা আমরা যখন কোনো অফিসে কাজ করব, তখন আমরা প্রথমে আমাদের চেক করা উচিত ইমেল গুলো। কারণ এই যে অফিসিয়ালি সব বিষয়গুলো আমরা ইমেলেই পেয়ে থাকি। বড় বড় যে কোম্পানিগুলো আছে, সবগুলো নোটিফিকেশন বা নোটিশ আমরা বা কোম্পানিগুলা ইমেলের মাধ্যমে দিয়ে থাকে। তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে ইমেইলে, হয়তোবা ইমেইলেই পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা গড়ে টানিয়ে রাখলে মন্দ হয় না। তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। এই যে এখানে একটা নতুন যন্ত্র, এটার নাম কি হচ্ছে প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা কি করি, প্রিন্টের কাজ করি।
ওকে, কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টার ব্যবহার করি। ইমেইলে এই যে ইমেইলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। গান শুনতে শুনতে সে তার ইবুক রিডারে একটা বই পড়তে শুরু করে। এই যে ইবুক রিডার, এইখানে একটা বই পড়তে শুরু করে। তার মানে ইবুক একটা শিখলাম। ওকে, ইবুক। প্রিয় বই পড়তে পড়তে কিভাবে যে সময় কেটে গেল সাগর বুঝতেই পারলো না। আচ্ছা, যখন বইটা শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো বাসায় খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়। এই যে স্পেশালি ঢাকার মানুষজন তো শুধু কি অনলাইনে এই যে ফুড পান্ডা, তারপর বিভিন্ন ধরনের খাবারের ওয়েবসাইট আছে যেখানে কি খাবার অর্ডার করা যায়। তো ও কি করতেছে, সাগর কি করতেছে, খাবারের অর্ডার দেওয়া যায়, তার বাসায় এসে খাবার পৌঁছে দেয়। এটা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হয়েছে। বিভিন্ন অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে, এগুলো গিয়ে কি করতে পারি, আমরা খাবার অর্ডার করতে পারি। সাগর তখন ওই ইন্টারনেটে তার প্রিয় খাবার বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। এটা কি, এই যে বিরিয়ানিটা যে অর্ডার দিল, কি ব্যবহার করে দিল, তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে এই যে বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। আমাদের দেশে তো ফুড পান্ডা চলে খুব। তারপর আরো কয়েকটা নাম আছে জনপ্রিয়, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তারপর দেখি কি করছে, কিছুক্ষণের মধ্যেই হাসিখুশি এক তরুণ তার বাসায় বিরিয়ানি নিয়ে আসলো। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরুণটি বলল, একটু অসুবিধা হয়নি, আমি জিপিএস জিপিএস এ আপনার ঠিকানাটা দিয়ে দিয়েছি। এই যে জিপিএস, এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা কি লোকেশনের জন্য ব্যবহার করা হয়, সেটা আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে। আর যারা রাইডার, যারা খাবার নিয়ে আসে, তারা এগুলা সম্পর্কে খুব এক্সপার্ট, কারণ এগুলা ছাড়া তারা কল্পনাই করতে পারে না তাদের জীবনটা। কারণ বিভিন্ন অর্ডার বিভিন্ন জায়গা থেকে আসে, কত চিপা চাপা গুলি থেকে আসে, এগুলা পাইতে সুবিধা করে কে, এই যে জিপিএস ট্র্যাকার। সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারের পৃথিবীর খবরাখবর নেই। নিউট্রিনো, এই যে নিউট্রিনো একটা পাইলাম। নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের একটা চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রিনো কি সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউটন, এই যে উইকিপিডিয়া কিন্তু একটা কি তথ্যের মহাভান্ডার, তথ্যের এখানে অনেক অনেক তথ্য থাকে। নিউটন সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। আচ্ছা, এই যে নিউট্রিনো, নিউট্রিনো সম্পর্কে কোথায় থেকে তথ্য পড়ছে? এই যে উইকিপিডিয়া থেকে। তোমরা কোনো কিছু যদি না জানো, কোথায় সার্চ করবা? উইকিপিডিয়াতে সার্চ করবা। প্রথম গুগলে সার্চ করবা, গুগল তোমাকে কোথায় নিয়ে যাবে? এই যে উইকিপিডিয়াতে নিয়ে যাবে। উইকিপিডিয়া হচ্ছে একটি তথ্য ভান্ডার যেখানে বিশ্বের বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন কোম্পানি, মানুষজনের তথ্য উইকিপিডিয়াতে থাকে। তারপর শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে। সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখনই সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়, রাতে সেটা দেখবে। এই যে ইন্টারনেট তোমার সাথে আছে মানে সারা পুরো পৃথিবী তোমার হাতে আছে। ইন্টারনেট আছে মানে সারা পৃথিবী তোমার হাতে। এই যে মুভি দেখতেছে, তারপর এই যে বিভিন্ন ধরনের সংবাদ দেখতেছে, বিশ্বের খবরাখবর দেখতেছে, সবকিছু সম্ভব। এই যে এখন ইচ্ছে মুভি দেখতে, মুভিও কি করতেছে, ডাউনলোড করে নিতেছে। বিকেলে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে সে যাবে, তাকে কিছু উপহার দেওয়া দরকার। তো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যায়। যে বুঝলাম, তোমার কাছে ইন্টারনেট আছে মানে তুমি সারা পৃথিবীর সাথে কি কানেক্টেড। তোমার কাছে ইন্টারনেট আছে মানে তুমি চাইলে পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে যে কোনো সময় কি করতে পারো, যোগাযোগ করতে পারো। আচ্ছা, তার বন্ধুকে কিছু উপহার দিতে হবে। বন্ধুটি বই পড়তে খুব ভালোবাসে, তাই সাগর ইন্টারনেটে একটা বই অর্ডার করে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে, সে নিজের জন্য একটা বই অর্ডার দিল। ব্যাংক যথেষ্ট টাকা আছে ব্যাংকে যথেষ্ট টাকা আছে কিনা জানা দরকার। তখন সাগর তার ব্যাংকে খোঁজ নিল, সেভিংস থেকে কিছু টাকা তার চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসলো। এই যে সবকিছু কিন্তু এই যে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব হয়েছে। যে ব্যাংকগুলোর নিজস্ব অ্যাপস থাকে, অ্যাপসের মাধ্যমে আমরা কি করতে পারি, টাকা লেনদেন করতে পারি বা উঠানামা করতে পারি, উঠাতে পারি। তো এই যে দলগত কাজের সমাধান তোমরা চাও কিনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি সবগুলো দলগত কাজ করে দিব। এখানে কি বলছে, এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তো যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। তো তালিকা তো অনেকগুলো তৈরি করা যাবে, তার কয়েকটি বলছে, যেহেতু তো সম্ভব কয়েকটা তালিকা তৈরি করার কথা বলছে। এটা যদি তোমরা সমাধান চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি এটার সমাধান দিয়ে দিব। তারপর কি বলছে, ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন করেছে। সাগর জিজ্ঞাসা করলো, মা ভালো আছো তোমরা? মা বললেন, হ্যাঁ ভালোই আছি, তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। সাগর বলল, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসব, বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ের সাথে কথা শেষ করে সাগর মোবাইল ফোনে
মোবাইল টেলিফোনে তখনই ট্রেনের টিকিট বুক করে নেয়। এই যে আমরা এখন কি করতে পারি, মোবাইল ফোনে অনলাইনে কি করতে পারি, যে টিকিট, অনলাইন টিকিট বুকিং করতে পারি, ট্রেনের টিকিট, বাসের টিকিট, তারপর প্লেনের টিকিট এখন কি করতে পারি, আমরা বুক করতে পারি। ভালো ডাক্তার, চোখের ডাক্তার খোঁজ নেবার জন্য সে রাতে চিকিৎসা কেন্দ্রে কেন্দ্রে খোঁজ নেবে। বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো। ছোট বাচ্চারা ঘরের এক কোনায় হইচই করে কম্পিউটার গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরদিন কাজে যেতে হবে, তাই সে সকাল সকাল শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে শেষ খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্যদিকে চলে গেছে। দেশের কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগরের মনটা ভালো হয়ে যায়। নিশ্চিন্তে নিশ্চিন্ত মনে সে ঘুমাতে গেল। তোমরা কি লক্ষ্য করেছো, তথ্য প্রযুক্তি দিয়ে সাগর সারাটা দিন কত কাজ করেছে? অল্প কিছুদিন আগেও কেউ এটি কেউ কি এটা কল্পনা করতে পারতো? যদি কেউ কল্পনা করতে পারতো, তখন তাকে পাগল বলে আমরা গালি দিতাম, বলতাম তুই একটা পাগল। ওকে, তো এই তো ছিল পার্ট 2 নিয়ে আজকের আলোচনা। তো এখন আমরা দেখবো নতুন কি শিখলাম। ওকে, নতুন কি শিখছি, এই যে ইবুক রিডার, উইকিপিডিয়া, ডাউনলোড, এই চিকিৎসা কেন্দ্র, নিউট্রিনো। তো এগুলার এখন আমরা কি দেখবো, বিস্তারিত দেখবো। এই যে এই জ্ঞান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, সো এগুলোর বিস্তারিত দেখার কোনো বিকল্প নাই। তোমরা কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে দেখবা কি এইগুলা কিন্তু বিস্তারিত বলা নাই, শুধু আমার এই ইউটিউব চ্যানেলে কি এই তথ্য, নতুন শব্দগুলো আবার বিশ্লেষণ করা হয়, নতুন শব্দগুলো কি বিশ্লেষণ করা। তাই চ্যানেলটা অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তখন আমরা এগুলার বিস্তারিত বা বিবরণীতে চলে যাব। তো এই যে নতুন শব্দ কই, এই যে নতুন শব্দ, প্রথম প্রথম নতুন শব্দ কি, এই যে ইবুক রিডার, উইকিপিডিয়া, ডাউনলোড, ই চিকিৎসা কেন্দ্র, তারপর নিউট্রিনো। তো ইবুক কি, আগেই বলছি, অনলাইনের যে পিডিএফ পড়ার জন্য, অনলাইন বা ইলেকট্রনিক বুক পড়ার জন্য যেটা ব্যবহার করি আমরা, এটা হচ্ছে ইবুক। এটি একটি বিশেষ ডিভাইস যা ডিজিটাল বই পড়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর ই ইস্ক ডিসপ্লে কাগজের মতো দেখায় এবং দীর্ঘ সময় ধরে পড়ার জন্য আরামদায়ক। এই যে দীর্ঘ সময় ধরে পড়ার জন্য কি আরামদায়ক। এটি হালকা, পোর্টেবল এবং একবার চার্জ দিলে অনেক দিন চলে। তো এটা হচ্ছে একটা ইবুক রিডার। তো ইবুক রিডার দিলে তুমি সুন্দর করে এগুলা লিখে দিবা। তারপর হচ্ছে উইকিপিডিয়াতে আগে বললাম একটা বিশাল তথ্য ভান্ডার। এটি একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ যা সারা বিশ্বের স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরি ও পরিচালিত হয়। এটি বহুভাষিক ও প্রায় সব বিষয়ে তথ্য সরবরাহ করে, যা যে কেউ বিনামূল্যে ব্যবহার ও সম্পাদন করতে পারে। বিশ্বের যে কোনো মানুষের যে কোনো তথ্য, যে কোনো কোম্পানি, মানুষ, তারপর দেশ সম্পর্কে তথ্য কোথায় থাকে, এখানে থাকে। কোথায় থাকে? উইকিপিডিয়া থাকে। এটাকে কি বলা হয়? বিশ্বকোষ। উইকিপিডিয়াকে কি বলা হয়? উইকিপিডিয়া হচ্ছে একটা অনলাইনের কি বিশ্বকোষ। ওকে, তারপর দ্বিতীয় শব্দ কি ছিল, যে ডাউনলোড। এটি ইন্টারনেট বা নেটওয়ার্ক থেকে আপনার ডিভাইসে ফাইল, ডেটা বা প্রোগ্রাম স্থানান্তর করার প্রক্রিয়া। যখন আপনি অনলাইন থেকে কিছু সেভ করেন তাকে ডাউনলোড বলে। তো ডাউনলোড কি, যখন আমাদের কম্পিউটারে কোনো ফাইল সেভ করি আমরা, কোথায় থেকে? ইন্টারনেট থেকে কোনো ফাইল যখন আমরা আমাদের কম্পিউটারে সেভ করি, তখন আমরা তাকে কি বলি? ডাউনলোড বলি। তো যখন আপনি অনলাইন থেকে কিছু সেভ করেন তাকেই ডাউনলোড বলা হয়। অর্থাৎ যদি আমার কম্পিউটার থেকে অনলাইনে কোনো কিছু যায়, এটাকে আমরা বলি আপলোড। আর যখন আমরা ইন্টারনেট থেকে আমাদের কম্পিউটার এবং মোবাইলে কোনো কিছু আনি, তখন তাকে কি বলি? ডাউনলোড। তারপরে এই চিকিৎসা কি, এই চিকিৎসা কেন্দ্র। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। রোগীরা ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারে, যা যাতায়াতের সময় ও খরচ বাঁচায়। এই যেটা হচ্ছে ই চিকিৎসা, অর্থাৎ ইলেকট্রনিক চিকিৎসা। তারপর সর্বশেষ হচ্ছে নিউট্রিনো। এটি একটি মৌলিক কণা যার ভর প্রায় শূন্য। এটি কি, একটি মৌলিক কণা যার ভর প্রায় শূন্য এবং কোনো বৈদ্যুতিক চার্জ নেই। কথাগুলো একটু বিজ্ঞানের ভাষা হয়ে যেতেছে, তো আশা করি বুঝে নিবা। এটি পদার্থের সাথে খুব কমই মিথস্ক্রিয়া করে এবং মহাবিশ্বের বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়। এটি প্রকৃতির সবচেয়ে রহস্যময় কণাগুলোর মধ্যে একটি। এই যে নিউট্রনো কি, প্রকৃতির রহস্যময় কণাগুলোর মধ্যে একটি হচ্ছে কি, এই নিউট্রনো। তো এই তো ছিল নতুন শব্দের নিয়ে আলোচনা। পার্ট 3, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। পার্ট 2 এবং 1 ছিল যে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন কি বলছে? কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ তুমি বা আমি বা আমরা যেখানে কর্ম করি বা কাজ করি, সেখানে আমরা কিভাবে আমাদের তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারি, তার সম্পর্কে এই পার্ট 3 বলা হয়েছে। তো কি বলছে?
তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়। অবশ্যই স্কুলের পর কি কলেজ, কলেজের পর ইউনিভার্সিটি, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। তো এই যে পাবলিক এখন আমাদের দেশে এই যে 3 ধরনের ভার্সিটি মূলত দেখা যায়। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ন্যাশনাল এনইউ, আর একটা হচ্ছে যে প্রাইভেট। তো দেখা যায় সব থেকে বেশি প্রতিযোগিতা হয় এই যে পাবলিক পরীক্ষায়, কারণ এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে যেটা। আর এই যে এনইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা, এটা বিভিন্ন কলেজে আর কি, কলেজে অনার্স মাস্টার্স যে পড়ানো হয় এটা হচ্ছে এনইউ, আর এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো দেখা যায় যে আমরা যে কলেজ শেষ করে যদি আমরা কোথায় ভর্তি হতে যাই, ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাই, তখন আমাদের কি পরীক্ষা দিতে হয়? ভর্তি পরীক্ষা দিতে হয়। এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। ক্যাশ টাকা ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো। অনেক একটা ঝামেলা ছিল। আমরা যারা এই যে 90-এর দশকে যারা আছি বা আছেন, তারা হয়তোবা জেনে থাকবে। তোমরা হয়তোবা এগুলা পাও নাই, কারণ তোমরা তো মডার্ন যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ তোমরা। কিন্তু এই যে অতীতগুলো আমাদের জানা উচিত। তোমরা কিন্তু সবকিছু হাতের মুঠোয় পেয়ে যেতেছো। এই যে ইউটিউবে সার্চ দিলেই আইসিটি ফ্রিতে পড়াশোনা করতে পারতেছো। আগের মানুষ কি করতো? বারবার পড়তো, পড়ে শুনে নিজে নিজে পড়াশোনা করে এগুলা বের করতো। এতে কি হইতো? সময় বেশি লাগতো। তো তোমাদের কিন্তু এখন সময় সেভ হয়ে যাইতেছে। ওকে, অতঃপর সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। কি একটা অবস্থা! তুমি সাপোজ মনে করো সিলেট থাকো, তুমি এখন ঢাকা, তো ঢাকা ইউনিভার্সিটি যাইতে হইতো, ফর্ম আনতে হইতো, টাকা জমা দিত, সবকিছু কিন্তু ওইখানে গিয়ে করতো। এখন কি করতে হয়? যে সিলেট আমি আছি, আমি ঢাকা পরীক্ষা দিব, আমি সিলেটে বসে কি করতে পারবো? আমি আমার অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো, টাকা জমা দিতে পারবো, ইভেন প্রবেশপত্র কি করতে পারবো? ডাউনলোড করতে পারবো। শুধু পরীক্ষাটা গিয়ে আমি কি করবো? ঢাকাই দিব। এইটা এখন কত আধুনিক হয়েছে! পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশ হতো খবরের কাগজে। সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। এখন আর খবর কাগজের দিন নাই। এখন কি করা হয়? সাথে সাথেই মেসেজ বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখা যায়। যে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। এই যে 2009 সালে, কত সালে? 2009 সালে। আর তখন আমি কোন ক্লাসে ছিলাম? এই যে পঞ্চম ক্লাসে ছিলাম, পঞ্চম শ্রেণীতে ছিলাম আমি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে, এবং এবং এই ভর্তি প্রক্রিয়ার কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না। ভর্তি রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না। 2009 সাল থেকে দেশের প্রায় সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। তো দেখো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে আমরা এটাকে SUST সাস্ট বলে থাকি। এটা আমাদের সিলেটে অবস্থিত, সিলেটের আখালিতে অবস্থিত। এটা খুবই খুবই বাংলাদেশে যতটা তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা। তো এই বিশ্ববিদ্যালয়টা কি প্রথম এই যে কাগজবিহীন অনলাইন ভর্তি প্রক্রিয়া কি চালু করে। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। তো সকলকে পথ প্রদর্শক দেখাইছে কে? আমাদের এই SUST সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযোগ্য হয়ে গেল পানির মতো সহজ। দেখছো কত ইজি হয়েছে কাজটা! আর সবগুলো কাজ কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? শুধু তথ্য প্রযুক্তি জানার কারণে। বা এটাকে আমরা, তো এখানে কি দেখা যাইতেছে? এই যে স্মার্টফোন ব্যবহার করে এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়। আমরা চাইলে নিজে নিজে স্মার্টফোন ব্যবহার করে কি করতে পারি? সব নিজে নিজে ভর্তি কার্যক্রম করতে পারি। তবে যদি আমরা এক্সপার্ট না হই, কোনো কিছুতে ভুল হওয়ার সম্ভাবনা মনে করি, তাহলে অবশ্যই আমাদের কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকবো। তবে নিজে নিজে করা অবশ্যই ভালো। যদি অভিজ্ঞতা থেকে থাকে, তবে প্রথমবার হলে নিজে নিজে না করাই ভালো। তো এখানে একটা কাজ দেওয়া আছে, এই কাজটার সমাধান যদি চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই কাজের সমাধানটা দিয়ে দিব। কি বলছে দলগত কাজ? তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে তা গুছিয়ে লেখো। আচ্ছা, এটা না পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তীতে এইটা নিয়ে ভিডিও তৈরি করব। কাগজ ব্যবহার না করে অফিসের কার্যক্রম বা কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয়।
আমাদের দেশে হয়তোবা এই যে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু করেছিল, কিন্তু এটি কিন্তু নতুন নয়। 1975 সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিন প্রথমবার এটি সম্পর্কে একটি কি দেয় প্রবন্ধ একটি সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু সেটি তো ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে, যেটি তখন কেউ চিন্তাও করতে পারতো না। এই যে 2000 সাপোজ মনে করো 1900-র দিকে বা তারও আগে যদি তুমি বলতা যে এই যে মোবাইল ফোন একটা যন্ত্র আবিষ্কার হবে, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, এই যে ভিডিও কলে কথা বলতে পারবো, ফোনে কথা বলতে পারবো, সরাসরি ওকে দেখতে পারবো, ছবি তুলতে পারবো, তখন তোমাকে মানুষ কি বলতো, পাগল বলতো। ওই যদি তুমি এই বিষয়টা এই যে কি বলতা 1900 সালে বলতা বা তার আগে বলতা, বলতো তুই পাগল নাকি, মানুষকে কিভাবে সম্ভব। কিন্তু দেখো এই যে আজ 2025 সালে এসে পৃথিবীর সব খবরাখবর আমরা সেকেন্ডেই পেয়ে যেতেছি। সেকেন্ডেই পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কি করতে পারতেছি, এই যে যোগাযোগ করতে পারতেছি। তো এগুলো সব সম্ভব হয়েছে কি, এই যে প্রযুক্তির দ্বারা। তো এই যে প্রথমে যে এই যে কাগজবিহীন যে ভর্তি প্রক্রিয়া চালুর বিষয়টা তখন কেউ কল্পনাও করতে পারে নাই, তাই এটা কার্যক্রম হয়নি। এই ধারণা ছিল 1975 সালে, কিন্তু কেউ চিন্তাও করতে পারতো না। আচ্ছা, চিন্তা করলে ওকে কি গালি দিত, পাগল বলতো। তো তারপর কি বলছে দেখি, এখন এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অবশ্যই অনেক অফিসে কাগজে কিছু লিখতে হয় না, কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। এটা ইমেল, এই যে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে লিখে একজন আরেকজনকে ইমেলে পাঠাতে পারে, বা হচ্ছে যে একই ইন্টারনেট ব্যবহার করলে যে পেন ড্রাইভ দিয়েও কি করা যায়, শেয়ার করা যায়, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলোতে শেয়ার করা যায়। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে, কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। অর্থাৎ একই ইন্টারনেটে যদি যুক্ত থাকে তো একই পলকে সব কাজগুলো হয়ে যাবে। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়। কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়। দেখছো কত ইম্পর্টেন্ট। অর্থাৎ গাছ আমরা, তার মানে আমাদের কি গাছ কাটতে হবে না কাগজ তৈরি করার জন্য। আবার কি হবে, পরিবেশ থাকে অনেক সুন্দর। কাগজের লেখার কালি বা টুনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না। কত একটা সুন্দর। এই যে এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে যে এই যে পরিবেশটা থাকে অনেক সুন্দর, কাগজে লেখার কালি বা টুনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ ও দূষণ হয় না। অর্থাৎ এই যে টুনার, এগুলো কিন্তু যদি ব্যবহার করি তখন আমরা কি করতে, পরিবেশ বা পরিবেশ দূষণ হইতো। এখন যেগুলো এইগুলা লাগবে না, যেহেতু তখন কি যে লেখার জন্য কালি লাগবে না, তখন কি পরিবেশের দূষণ হবে না। যেহেতু কাগজ নাই, তার মানে কি কলম থাকার প্রয়োজন পড়ে না। তো কলম নাই মানে কি কালিরও থাকার প্রয়োজন পড়ে না। যেখানে কি বলছে যে বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে ইভিএম, ইভিএম ইলেকট্রনিক ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়া ও ভোট গণনার কাজ করা যায়। এই যে এইটা হচ্ছে এই যে বাংলাদেশের প্রযুক্তিবিদের কয়েকজন প্রযুক্তিবিদের ছবি এখানে দেওয়া আছে। তারা কি করছে, এই যে ইভিএম আবিষ্কার করছে, ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, তো তোমরা হয়তো অনেকে ইদানিং প্রথম ভোট, তুমি তো সপ্তম শ্রেণীতে, তোমরা ভোট দিবা না, সরি। তো অনেকেই হয়তো ইদানিং প্রথম ভোট দিবা। আমার সৌভাগ্য হয়েছিল একবার ভোট দেওয়ার। আচ্ছা, যাই হোক। তো যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটর গুলো বড় হচ্ছে, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটিও হয়েছে অনেক সহজ। দেখা গেছে নতুন প্রজন্মের তরুণেরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে, কাগজে না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করা হতো, আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করেই মানুষ সরাসরি কম্পিউটারে বা মোবাইল স্ক্রিনে দেখতে পায়। অবশ্যই আমার ফোনে কমপক্ষে তো 5,000 ফটো আছে এখন বর্তমানে। আগে ছিল অনেক, আগে ছিল 8,000, এইগুলা ডিলেট হয়ে গেছে, এখন বর্তমানে আছে 5,000। এই সবগুলো ছবি আমরা কই মোবাইলে রাখি। আগে মানুষ কি করতো, 100 ফটো হইলে কি করতো, একটা ফটো অ্যালবাম বানাইতো, তারপরে এগুলা কি করতো, বের করে গড়ে রাখতো। এখন আর এই যুগ নাই। যদিও এগুলা দেখতে ভালো লাগতো, অবসর সময় সবাই মিলে একত্রে দেখতো, ফ্যামিলি ফটো থাকতো, পার্সোনাল ফটো থাকতো। এখন যার যার মোবাইলে এগুলা দেখা হয় না। যার যার মোবাইলে যার যেই দেখে, মানে আপনার মোবাইল আছে মানে আপনি দেখতেছেন। ওকে, তারপর কি বলছে, এখানে আমাদের দেশের ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন
অফিসে রূপান্তরিত হয়েছে। এর ফলে ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগ থেকে শুরু করে গ্রাহকদের সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। এই যে এখন প্রতিটা ব্যাংকের কি আছে, একটা নিজস্ব ওয়েবসাইট আছে বা নিজস্ব অ্যাপস আছে, যেগুলোর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারি। আমার ব্যালেন্স দেখা থেকে শুরু করে আমি যে লেনদেন করছি এগুলো সব দেখতে পারি। এই যে এই সিস্টেমে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা, তহবিল স্থানান্তর এবং বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই যে কোনো বিল পরিশোধ করতে পারে। মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে, যে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে ব্যাংকের লেনদেন, ইউটিলিটি বিল, তারপর হচ্ছে কেনাকাটা করা, বাস, ট্রেন ও বিমানের টিকিট কেনাবেচা করা যায় কিসের মাধ্যমে? এই যে এই ব্যাংকের অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের টাকা দিয়ে আর কি। তো দলগত কাজ, এখানে দুইটা দলগত কাজ ছিল। এই দলগত কাজ কি বলছে, তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করো। তো একটা বিতর্কের আয়োজন করতে বলা হয়েছে। যেহেতু তোমরা স্কুলে অনেক মানুষ থাকবা, তাই এটা করতে পারো তোমরা। আর নমুনা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি নমুনাটা দিয়ে দিব। তারপর নতুন শব্দ আমরা কি শিখলাম? নতুন শব্দ একটা হচ্ছে টুনার, একটা হচ্ছে ইলেকট্রনিক মেশিন, অর্থাৎ টুনার যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আবার ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে বললাম EVM, ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো এই নতুন শব্দগুলো আমরা এখন দেখি। এই যে নতুন শব্দ হচ্ছে, একটা হচ্ছে টুনার, একটা হচ্ছে কি টুনার। এই যে একটা টুনার, একটা হচ্ছে ইলেকট্রনিক মেশিন। এই যে টুনার, এটি হলো একটি শুকনো কালির পাউডার, ওকে, শুকনো কালির পাউডার, যা লেজার প্রিন্টার ও ফটো কপিয়ার মেশিন প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তরল কালির পরিবর্তে এই সূক্ষ্ম পাউডার তাপ ও চাপের মাধ্যমে কাগজে স্থাপন করা হয়, যা দ্রুত এবং দীর্ঘস্থায়ী প্রিন্টের জন্য কার্যকর। দ্রুত এবং দীর্ঘস্থায়ী প্রিন্টার কাগজের জন্য আমরা কি ব্যবহার করি? এই যে টুনার ব্যবহার করি। তারপর হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে EVM, ইলেকট্রনিক, বিতে ভোটিং, এমতে হচ্ছে মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটি একটি ডিজিটাল ডিভাইস যা নির্বাচনের সময় ভোট গণনা ও গণনা প্রক্রিয়াকে সক্রিয় করে। কাগজের ব্যালটের পরিবর্তে ভোটাররা বোতাম টিপে ভোট দেন, যা সরাসরি মেশিনে রেকর্ড হয়। এর ফলে ভোট গণনা দ্রুততর হয় এবং মানবসৃষ্ট ভুলের সম্ভাবনা কম থাকে। অনেক দেশে এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ব্যবহৃত হয়। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের দেশের এই মেশিনগুলো ভালো থাকে না। এই মেশিনগুলোতে কি ত্রুটিপূর্ণ করেই রাখা হয়, আগে থেকেই সিস্টেম করা থাকে যে মানে জালিয়াতি করার সিস্টেমটা আগে থেকে EVM এ করে ফেলে। যারা আর কি ভোট কেন্দ্রে যারা জালিয়াতি করতে চায় আর কি, তারা কি করে এই মেশিনটাতে কি দিয়ে দেয়, একটা বাগ দিয়ে দেয়, একটা কি দিয়ে দেয়, একটা বাগ মানে ত্রুটি দিয়ে দেয়, যে এটা ভুল গণনা করবে বা এরকম আর কি সিস্টেমটা। সাপোজ মনে করো তুমি দিতেছো নৌকা, নৌকার দান যদি আমরা চিন্তা করি, নৌকা যদি 30 উঠে, তো ও ও কি করবে, ও এটা কনভার্ট করবে কি দানে, ওকে, এটা কনভার্ট করবে ধানে। আর সাপোজ মনে করো ধানে বুট উঠছে হচ্ছে 25টা, তো এখানে বুট পাওয়ার কথা, ধানে মনে করো উঠছে 50টা, ওকে, ধানে মনে করো উঠছে 50টা আর নৌকাতে 30টা। ও কি করবে, নৌকাটারে কি বানাইবে, ধান বানাইবে। এখন ধান হয়ে যাবে 50টা আর নৌকা হয়ে যাবে কতটা, এই যে 30টা। এইভাবে কি হবে, যে ঘুরে ফিরে কি পাস করবে, নৌকা পাস করবে। এরকম ভাবে আর কি একটা ত্রুটি দিয়েই দেয়। এটা হচ্ছে একদম সত্যি কথা। এই গতবার যেটা হয়েছিল, ইদানিং এটা হবে না আশা করি, কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, উনি খুবই একজন সৎ মানুষ। তো এই তো ছিল পার্ট পার্ট কত 3 নিয়ে আজকের আলোচনা। পার্ট 4, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা হচ্ছে দ্বিতীয় পর্ব। ওকে, এই যে আগে আমরা পড়ছিলাম কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্ট 3-এ, এখন 4-এ কি একই কথা বলা হয়েছে। কাগজ ব্যবহার না করে অফিস কাজকর্ম চালানো যদি তথ্য প্রযুক্তির একটা ধাপ হয়, তাহলে পরের ধাপটি কি হতে পারে? তোমরা কেউ কি নিশ্চয়ই অনুমান করে ফেলেছ, নিশ্চয়ই অনুমান করে ফেলেছ, সেটি হবে অফিসে না গিয়ে অফিস করা। ওরে বাপ রে বাপ, যেটা হচ্ছে ভার্চুয়াল অফিস। এই যে ভার্চুয়াল অফিস, বি আর ভার্চুয়াল, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি বা এফ, ওকে, বিও দিয়ে দিই, ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল অফিস। আমরা সবকিছু যদি কম্পিউটার দিয়ে করি, আর সব কম্পিউটারে যদি নেটওয়ার্ক দিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া থাকে, তাহলে আমি সেই কম্পিউটারটা অফিসে বসে ব্যবহার করছি নাকি বাসায় বসে ব্যবহার করছি, তাতে কি আসে যায়? আসলে কিচ্ছু আসে যায় না। আর সেটাই হচ্ছে সম্পূর্ণ নতুন এক ধরনের অফিসের ধারণা। 1983 সালে প্রথম এটি নিয়ে আলোচনা হয়। কত সালে এটা নিয়ে? 1983 সালে। এটা মনে রাখবা তোমরা। 1983 সালে এই যে
অফিসে না গিয়ে অফিস করার ধারণাটা প্রথমে নিয়ে আলোচনা করা হয়। আর 1994 সালে প্রথম এ ধরনের একটা অফিস চালু হয়। আর এটা চালু হয়েছে কত সালে? 1994 সালে। 2টা সাল এখানে এমসিকিউর জন্য আসতে পারে। ওকে, এমসিকিউর জন্য আসতে পারে। যারা কাজ করছে তারা সশরীরে কেউ অফিসে নেই, কিন্তু অফিসের কাজ চলছে, এরকম অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস। এই যে বিও, ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিস অর্থাৎ অফিসে সরাসরি অফিসে না গিয়েও কি বাসা বাড়িতে বা বাড়িতে বসে কাজ করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে ভার্চুয়াল অফিস। আমাদের দেশের ছেলে মেয়েরা অনেকে কি করে, অনলাইনে কি করে বিভিন্ন দেশের কোম্পানিতে জব করে, এগুলা সম্ভব বা অফিস করে বাসায় বসেই ইউএস এর অফিস করতেছে, ইউকে এর অফিস করতেছে। এগুলা কিভাবে সম্ভব হচ্ছে? এই যে ভার্চুয়াল অফিসের কারণে। তাছাড়া এই যে তুমি আমার ভিডিও দেখতেছো, তুমি কি আমার সাথে সরাসরি কানেক্টেড না? তুমিও কি ভার্চুয়ালি আমার ভিডিওটা দেখতেছো? ওকে, এখানে একটা দেওয়া যে একটা মানুষ নাই এই অফিসে, কি একটা মানুষ নাই, একটা বিশাল কল সেন্টার। এটা কি একটা বিশাল কল সেন্টার, অনেকগুলো কম্পিউটার রাখা। তো এই যে সব অফিসকে যে ভার্চুয়াল অফিস বানানো যাবে তা নয় অবশ্যই, কিন্তু যেগুলো বানানো যাবে সেখানে অনেক লাভ। প্রথমত তোমাকে অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না। এই যে বড় বিল্ডিং এর খরচ বেঁচে যাবে। এখানে কি করে যাবে? বিল্ডিং এর খরচ কি যাবে? বেঁচে যাবে। আবার যে বিল্ডিং যদি আমরা ভাড়া নিতাম তখন ভাড়া দিতে হতো, তো এখানে কি ভাড়ার খরচটা কি বেঁচে যাবে। রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে কেউ অফিসে আসতে হবে না কাউকে। এই যে অফিসে যাওয়ার সময় আমাদের যে ভাড়া প্রয়োজন হয়, রিক্সা ভাড়া বা যাতায়াত ভাড়া বা ট্যাক্সি ভাড়া, এটাও বেঁচে যাবে। আর এই জ্যামের কথা না বলি, ঢাকাতে তো অনেক জ্যাম, বাংলাদেশের অধিকাংশ সিটিতে জ্যাম থাকে, স্পেশালি গরমে খুব বেশি থাকে। বাসায় বসে কাজ করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করতে পারবে। সাপোজ তুমি অফিস কাজ করে এখন তোমার বাসার একটা কাজের প্রয়োজন হয়েছে, এই বাসার কাজটাও কি তুমি করতে পারবা। তো এটা কোনো সমস্যা হয় না। তো অফিসের কাজের পাশাপাশি কি বাসার কাজও করতে পারবা। অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু বাসায় বসে কাজ করলে অফিসের অফিসের সময়ের বাইরে অনেক কাজ করা সম্ভব। কাজেই ভার্চুয়াল অফিসের কাজকর্ম সাধারণ অফিস থেকেও বেশি হতে পারে। অবশ্যই অবশ্যই ডেফিনেটলি। কারণ দেখা যাইতেছে তো এটারও কিছু তো সব অফিসকে তো আর ভার্চুয়াল করা যাবে না, এটা বলেই দিছে। তো এটা হচ্ছে একটা বিও, ভার্চুয়াল অফিস। তো পরবর্তীতে কি বলছে? ভার্চুয়াল অফিসের সবচেয়ে চমকপ্রদ সুবিধাটির কথা এখনো বলা হয়নি। আচ্ছা, সাধারণ অফিসে যারা কাজ করে তাদের অফিসের কাছাকাছি থাকতে হয়। ভার্চুয়াল অফিসে যেহেতু কাউকে সশরীরে থাকতে হয় না, তাই তারা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। কাজেই এক অফিসের এক একজন হয়তো এক এক শহরে থাকে। সত্যি কথা বলতে কি, অনেক অফিসেই কিন্তু এভাবে কাজ করে। সত্যি কথা, বাংলাদেশের অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি। এগুলা কি করে, আমাদের সিলেটে একটা আছে যে এই যে এপিফাই ল্যাব, এপিফাই ল্যাব, এখানে কি এটা একটা সফটওয়্যার কোম্পানি। এখানে কি করে, তারা রিমোটলি হায়ার করে, আবার দেখা যায় অফলাইনও হায়ার করে। রিমোটলি বলতে এই যে ঘরে বসে যে কাজটা, এটা হচ্ছে রিমোটলির কথা। রিমোট রিমোটলি বোঝায় এটাকে। যখন তুমি ঘরে বসে অন্য কোম্পানির কাজ করবা, অফিসের কাজ করবা, এটাকে রিমোট জব বলা হয়। পৃথিবী পৃথিবীটা যেহেতু তার অক্ষের উপর ঘুরে, তাই এক পৃষ্ঠ যখন দিন, তখন পৃথিবীর অন্য পৃষ্ঠে রাত। অর্থাৎ সাপোজ মনে করো আমাদের বাংলাদেশে এখন দিন, কিন্তু এই দিন আবার সৌদি বা মনে করো এখন কানাডাতে কি এখন রাত। তো আমাদের এখানে যখন দিন তখন কানাডাতে রাত, আবার আমাদের এখানে যখন রাত তখন কানাডাতে কি দিন। দিনের বেলা হয়তো একদল অফিস করে ঘুমাতে গেল, সাপোজ মনে করো আমরা দিনের বেলা কাজ করলাম, ঘুমাতে গেলাম, তখন পৃথিবীর অন্য পৃষ্ঠের একদল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিল, যার অর্থ অফিসটা 24 ঘন্টা খোলা থাকছে। অর্থাৎ দেখো, তারা যে রিমোটলি হায়ার করার কারণ হচ্ছে বাংলাদেশিদের হায়ার করবে কিসের জন্য, যাতে রাতের কাজ বাংলাদেশি কর্মীদের দিয়ে করাতে পারে। আর দিনের বেলা তো কানাডার কর্মীরা ওদের ওদের কাজ করবে ওদের সময়। আর রাতের বেলা ওরা কি করবে, ঘুমাবে। আর রাতের বেলা কাজ করবে কি আমাদের দেশে, কারণ কানাডাতে একটা উন্নত দেশ। তারা কি করবে, নিম্নমানের দেশগুলোর কর্মী হায়ার করবে বা দক্ষ কর্মী হায়ার করবে। আজকাল কল সেন্টার বলে প্রায় একটা কথা শোনা যায়। আমাদের দেশে অনেক কল সেন্টার আছে, নানা ধরনের কল সেন্টার, নানা ধরনের কাজ। কোনো কোনো কল সেন্টারের কর্মীরা নির্দিষ্ট কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহক বা সেবা গ্রহীতার নানা জিজ্ঞাসার জবাব দেয় এবং সেবা প্রদান করে থাকে। সাপোজ মনে করো বিকাশ, তোমার বিকাশ অ্যাকাউন্টে প্রবলেম হইতেছে, তুমি বিকাশের তাদের যে সার্ভিস নাম্বার বা কাস্টমার নাম্বার আছে, ওইটাই তুমি কল করে কি করতে পারো, বিস্তারিত জানতে পারো বা কথা বলতে পারো। ধরা যাক কেউ একটা কম্পিউটার কিনেছে, সেই কম্পিউটারটা
নিয়ে তার একটা সমস্যা হয়েছে, তাই সে কম্পিউটার কোম্পানিতে ফোন করলো। সে হয়তো ভাবছে তার ফোনের উত্তর দিচ্ছে আশেপাশের কোনো একজন মানুষ, আসলে সেই ফোনটি হয়তো চলে এসেছে পৃথিবীর অন্য প্রান্তে কোনো একটি কল সেন্টারে, সেখানে তারা আছে। তারা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে জানে, কারণ তাদের কাছে আগে হয়তো আরো অনেক মানুষ এই প্রশ্নটি করেছে, তাই খুব সহজেই কল সেন্টার থেকে উত্তর দিয়ে সেই মানুষটিকে খুশি করে দিল। এই যে এখানে একটা পিকচার দেখাইতেছে, পিকচারকে এক অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে 9টা 5টা পর্যন্ত কাজ না করে নিজের ঘরে বসে স্বাধীনভাবে যখন ইচ্ছা তখন কাজ করে। এই যে একজন তরুণী কি করতেছে, ঘরে বসে কাজ করতেছে নিজের ইচ্ছা মতো। ওকে, তারপর এখানে কি বলা হয়েছে, এইখানে আমাকে কোথায় ছিলাম, কাজ করতে অনেক আচ্ছা, এখানে আমাদের দেশে অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে নির্ধারিত সময় পর্যন্ত কাজ করার চেয়ে তারা তার নিজের ঘরে বসে স্বাধীনভাবে যখন ইচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের কাজের ক্ষেত্রটি তখন আর নিজের শহর কিংবা নিজের দেশের মাঝে আটকে থাকে না, তখন সেটা হয়ে যায় সারা পৃথিবী। তারা শুধু যে কাজ করে আনন্দ পায় তা নয়, অনেক টাকা উপার্জন করতে পারে। এত কিছুর জন্য তার দরকার শুধু একটা কম্পিউটার আর ইন্টারনেট। এই যে কম্পিউটার আর ইন্টারনেট অর্থাৎ এত কিছু সুবিধা বা ভালো জব পাওয়ার জন্য কম্পিউটার ইন্টারনেটে কি যথেষ্ট। অবশ্যই তার সাথে আরো একটি জিনিসের দরকার, সেটা হচ্ছে দক্ষতা। দক্ষতা দক্ষতা সাপোজ তুমি একটা কি জানো, এই যে ভিডিও এডিটিং জানতে পারো, গ্রাফিক ডিজাইন, যে কোনো একটা দক্ষতা লাগবে। আর সেই সাথে একটা ভাষা লাগবে, একটা কি লাগবে, ভাষা। যে প্রথমে তো তোমার কি থাকতে হবে, কম্পিউটার ইন্টারনেট থাকতে হবে, তারপর একটা দক্ষতা আর ভাষা জানতে হবে। কাজেই তোমরা বুঝতেই পারছো, নতুন পৃথিবীতে একসাথে মিলে অনেক কাজ করতে হলে তাদেরকে আরো এক জায়গায় বসে কাজ করতে হয় না। যে বইটা তুমি পড়ছো, তুমি কি জানো যারা এই বইটা লিখেছে, সাজিয়েছে, তারা কেউ কখনো একসাথে বসেনি, সবাই নিজের ঘরে বসে কাজ করেছে। এই তো ছিল। তো এখানে একটা দলগত কাজ দেওয়া আছে, তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি লেখো। তো তোমরা দলগত কাজের সমাধান যদি চাও তাহলে নিচে কমেন্ট করে জানিও, আমি দলগত কাজের সমাধান নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন নতুন কি শিখলাম দেখি, ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস, এই যে তিনটা থেকে কিন্তু প্রশ্নের উত্তর হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের তো জানো হয়তোবা, এই যে তোমাদের হচ্ছে এমসিকিউ থাকবে হচ্ছে 15টা, আর শর্ট কোয়েকশন অর্থাৎ এসকিউ থাকবে হচ্ছে 10, মানে 5 × 2 = 10। এই যে পাঁচটা থাকবে 2 মার্ক করে, তো টোটাল মার্ক হচ্ছে 25। তো 25 মার্কস এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি যে শিখতেছো, এই যে আইসিটির সাথে তুমি পরিচিত হচ্ছে ধীরে ধীরে, এই যে তার এই বিষয়টাই তোমাকে কি অনেক দূরে নিয়ে যাবে। অনেক কিছু দিন শেষে দেখবে তুমি অনেক কিছু জানতে পারতেছো। তো আইসিটি বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। তো এখন আমরা নতুন শব্দগুলোর বিশ্লেষণ দেখব। এই যে নতুন শব্দ, প্রথমটা কি ছিল, এই যে ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস। প্রথমে কি ভার্চুয়াল অফিস, এটি একটি ব্যবসায়িক মডেল যেখানে একটি প্রতিষ্ঠান শারীরিক অফিস স্পেস ছাড়াই একটি পেশাদার ঠিকানা, ফোন পরিষেবা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা পায়। এর মাধ্যমে ব্যবসাগুলো ঐতিহ্যবাহী অফিসের উচ্চ খরচ এড়িয়ে একটি পেশাদার ভাবমূর্তি বজায় রাখতে পারে এবং কর্মীরা দূর থেকে কাজ করার নমনীয়তা উপভোগ করতে পারে। অর্থাৎ ভার্চুয়াল অফিস, যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো দক্ষ কর্মী হায়ার করতে পারি। তো কল সেন্টার এটি একটি কেন্দ্রীয় কার্যালয় যেখানে টেলিফোনের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করা হয়। কিসের মাধ্যমে? টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করা হয়। এই টেলিফোনটাই বেশি ইউজ করা হয়। এখানে গ্রাহক সেবা, বিক্রয়, প্রযুক্তিগত সহায়তা বা টেলিমার্কেটিং এর মতো কাজগুলো পরিচালিত হয়। কল সেন্টারগুলো বিশাল সংখ্যক ফোন কল দক্ষতার সাথে পরিচালনা করার জন্য বিশেষায়িত সফটওয়্যার ও এজেন্ট ব্যবহার করে। তারপর সর্বশেষ হচ্ছে এই যে কাগজবিহীন অফিস। এটি এমন একটি কর্মপরিবেশ যেখানে কাগজের ব্যবহার পুরোপুরি বা প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখানে সমস্ত ডকুমেন্ট, ফাইল সংরক্ষণ এবং যোগাযোগ ডিজিটাল পদ্ধতি যেমন ইমেল, ক্লাউড স্টোরেজ, ডিজিটাল স্বাক্ষর সম্পন্ন হয়। এর প্রধান লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলা। দেখো প্রথমটা কি,
দক্ষতা বৃদ্ধি, খরচ কমানো, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলা। ওকে, তো পরিবেশ রক্ষা করতে ওই যে কাগজ কাগজ তৈরি করার জন্য আমাদের কি লাগবে, গাছ লাগবে, গাছ কাটতে হবে। তো দেখা যাইতেছে যদি আমরা কাগজ বিহীন অফিস করি তখন কাগজের প্রয়োজন হইতেছে না, তো গাছ কাটার প্রয়োজন হইতেছে না। তো গাছ থাকলে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। আবার কি এট দ্য সেম টাইম আমাদের কাগজ কিনতে হইতেছে না, তো খরচও কি কমবে। তো এই তো ছিল পার্ট 4 নিয়ে আজকের আলোচনা। পার্ট 5, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ এখন বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করে। আমাদের এত সুন্দর দেশটির ভেতর দিয়ে বিশাল বিশাল নদী গিয়েছে। এই দেশের মানুষ নদী, বিল, সমুদ্রে বড় হয়েছে। কাজেই তারা যে চমৎকার নৌকা আর জাহাজ বানাতে পারবে তাতে অবাক হবার কি আছে। বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরোকে নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করতে হয়। তোমরা নিশ্চয়ই পথে ঘাটে দোকানে ওয়েল্ডিং করতে দেখেছো। সেখান থেকে যে তীব্র আলো বের হয়, কেউ যদি সোজাসুজি সেদিকে তাকায় তাহলে তার চোখ পাকাপাকি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা প্রফেশনালি কাজ করে তাদের চোখে ক্ষতি হয় না, কারণ তারা অভ্যস্ত হয়ে যায়। আর আমরা যারা আছি, যারা এগুলা কাজ জানি না বা করি না, তো আমরা যখন তাকাবো তখন আমাদের কি হতে পারে, চোখের কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ চশমা পরে কাজ করতে হয়। সেখানে প্রচন্ড তাপের সৃষ্টি হয়, ধাতব টুকরো ছিটকে ছিটকে পড়ে। কাজটি দেখে মনে হয় এটি বেশ বিপজ্জনক কাজ। এই বিপজ্জনক কাজটি যদি মানুষকে করতে না হতো, কোনো একটা রোবট করতো, তাহলে কেমন হতো। ওয়াও, শুধু ওয়াও আর ওয়াও, শুধু কি ওয়াও আর ওয়াও। ওকে, এই যে এখানে দেখা যাইতেছে একটা, এখানে কি বলছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজ করা হয়ে থাকে। এই যে করাচ্ছে, রোবট দিয়ে কাজ করাইতেছে। ওকে, তো এটা তো খুবই ভালো। রোবট বিপজ্জনক কাজ রোবট করে দিতেছে। তারপর একটা কি বলছে, তোমরা শুনে খুশি হবে, এই ধরনের বিপজ্জনক কাজগুলো আসলেই আস্তে আস্তে মানুষ নিজে না করে রোবটদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। মানুষেরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। একঘেয়ে কাজ হলে কাজ করতে ইচ্ছে করে না। রোবটরা ক্লান্ত হয় না। একঘেয়ে কাজটি নিয়ে তারা কখনো অভিযোগও করে না। তাই পৃথিবীর বড় বড় কলকারখানায় শ্রমিক হিসেবে আর মানুষ নেই, কাজ করে রোবটরা। মানুষেরা বড়জোর চোখে মানুষেরা বড়জোর দেখে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। তো এই যে দেখাশোনা করার জন্য কি মানুষ লাগবে। আর রোবট তো এই যে ছোটখাটো কোম্পানি তো রোবট দিয়ে তাদের কাজ করবে না। তো বড় বড় কোম্পানিগুলো যারা আছে তারা হয়তো বা রোবট দিয়ে কাজ করাবে, কিন্তু এই রোবট দেখাশোনা করার জন্য কি মানুষ দরকার হবে। তো মানুষের কাজ যে একবারে নাই তা কিন্তু না। অনেকে বলে যে মানুষ এআই মানুষের চাকরি খেয়ে দিবে, রোবট মানুষের চাকরি খেয়ে দিবে। আসলে এটা ঠিক না। অল্প পরিমাণে খাবে, অল্প পরিমাণে খেয়ে নিবে আমাদের চাকরি এই যে রোবট বা এআই, কিন্তু পুরোপুরি সম্ভব না। ওকে, তো এখানে একটা কি বলা হয়েছে, ড্রাইভার ছাড়াই এই গাড়ি চালানো যায়। এই যে এখানে একটা গাড়ি দেখা যাইতেছে, এটা ড্রাইভার ছাড়াই চালানো যায়। কিভাবে, হয়তো বা রোবট দিয়ে বা ড্রাইভার ছাড়া এটা বানানো হয়েছে এইভাবে। ওকে, তারপর কি, একঘেয়ে বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবটরা অনেক ভালোভাবে করতে পারে। কাজে যতদিন যাচ্ছে ততই এই কাজগুলো মানুষের বদলে মেশিনেরা করছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আমাদের পথে ঘাটে প্রতিদিন অনেক দুর্ঘটনা হয়। আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে উচ্চ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গাড়ি আমাদের শহরের রাস্তায় চলবে। চললে তো খুবই ভালো, আমরা দেখতে পারবো। এবং প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থায় তাতে দুর্ঘটনা কমে আসবে। বিশাল বিশাল প্লেন যখন আকাশে উড়ে তখন পাইলটদের কিছু করতে হয় না, কম্পিউটারই সবকিছু করে। যুদ্ধ বিমানে আজকাল পাইলট থাকেই না। পাইলটবিহীন ড্রোনগুলো যে প্রতিদিন ছবি তুলছে এবং ভিডিও করছে তা আমরা সবাই জানি। এই যে আজকাল কিন্তু এই যে ড্রোন উড়াতে কি মানুষের প্রয়োজন হয় না বা মানুষের কন্ট্রোল থাকে। তো এই যে পৃথিবীটা কি হয়ে যেতেছে, সব মানুষবিহীন হয়ে যেতেছে সবকিছু। মানে মানুষ ছাড়াই কি যন্ত্র কাজ করে দিচ্ছে মানুষের হয়ে। ওকে, তারপর কি বলছে যে আমাদের কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কেমন করে ব্যবহার হয় তার তালিকা করতে গেলে সেটি শেষ হবে বলে মনে হয় না। দাপ্তরিক চিঠিপত্র যোগাযোগের কথা তো আগেই বলা হয়েছে। অফিসের মিটিংগুলো আজকাল অন্যভাবে হয়। বিভিন্ন অফিসের বিভিন্ন মানুষ আলাদাভাবে বসে একসাথে কনফারেন্স করে। আমাদের দেশেই অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম তৈরি হচ্ছে। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারা দেশের অসংখ্য মানুষ তার কাছে পড়বে। অফিস ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। আগে অফিসে বড় বড় ফাইল এক রুম থেকে অন্য রুমে যেতে দিন পার হয়ে যেত। নতুন ইলেকট্রনিক ফাইল চোখের পলকে এক অফিস থেকে অন্য অফিসে চলে যায়।
এই যে ইন্টারনেটের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ফাইল পাঠিয়ে দিতে পারি। অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয় টাকা পয়সা বা অ্যাকাউন্টিং সংক্রান্ত তথ্য প্রযুক্তির কারণে সেই কাজগুলো এখন সহজ হয়েছে। বড় বড় লেজার বড় বড় লেজার লেজার খাতায় মাথা আহ, গুজে কিছু লিখতে হয় না, কম্পিউটার মুহূর্তেই মধ্যে সবকিছু করে ফেলে। মানুষের কাজের জায়গায় সব সময় কাউকে না কাউকে কিছু বলতে হয়, বুঝতে হয়, আলোচনা করতে হয়। এসব কাজের জন্য এত চমৎকার ব্যবস্থা বের হয়েছে, এত সুন্দর করে সবকিছু করে ফেলা যায় যে মাঝে মাঝে মনে হয় আগে এই কাজগুলো কেমন করে করা হতো। তো যারা এইগুলোর সাথে ইউজড হয়ে গেছে আধুনিক কাজের সাথে, তাদেরকে যদি আবার পুরাতন যুগে নিয়ে যাওয়া হয়, তারা কি হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিন্তু আগের পুরাতন মানুষগুলা কি এগুলাই করতো। তো এখানে একটা দলগত কাজ আছে, রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করো। তো তোমরা যদি দলগত কাজের সমাধান চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি এই দলগত কাজের সমস্যার সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো নতুন শব্দ আমরা কি শিখলাম, একটা হচ্ছে রোবট, পাইলটবিহীন ড্রোন, ই ক্লাসরুম। তো এই তিনটার বিস্তারিত আলোচনা করব এখন। নতুন শব্দ, এই যে নতুন শব্দ, প্রথমটা হচ্ছে কি রোবট, পাইলটবিহীন ড্রোন ও ই ক্লাসরুম। রোবট কি? এটি একটি প্রোগ্রামযোগ্য যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা আধা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করে। ইলেকট্রনিক, মেকানিক্স ও প্রোগ্রামিং এর সমন্বয়ে গঠিত রোবট মানুষের পুনরাবৃত্তিমূলক, বিপজ্জনক বা জটিল কাজগুলোকে সহজ ও নির্ভুল করে তোলে। তারপর হচ্ছে পাইলটবিহীন ড্রোন, ইউএভি। পাইলটবিহীন ড্রোন, ইউএভি, এটি হলো একটি চালকবিহীন উড়ন্ত যান যা দূর থেকে নিয়ন্ত্রিত হয় অথবা স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে। এটি হলো একটি চালকবিহীন উড়ন্ত যান যা দূর থেকে নিয়ন্ত্রিত হয় অথবা স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে। এই যে ড্রোনের মতো, ড্রোন মানুষ কি করে, দূর থেকে নিয়ন্ত্রণ করে, অথবা অনেক ড্রোন আছে নিজে নিজে কি করতে পারে, চলতে পারে। এতে সাধারণত ক্যামেরা ও সেন্সর থাকে এবং এটি ফটোগ্রাফি, নজরদারি, কৃষি ও সামরিক সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিশেষত যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন বা বিপজ্জনক। এটা কি করতে পারে, এই যে পাইলটবিহীন ড্রোন কি করে দিতে পারে। সাপোজ মনে করো এই যে আমাদের বান্দরবান অনেক কি, এই জঙ্গল বা অনেক বন। তো বনের ভিতরে এমন জায়গা আছে যেখানে মানুষ যাওয়া পসিবল না, কিন্তু এখানে একটা ভিডিও করার প্রয়োজন, তখন আমরা কি করতে পারি, এই যে ড্রোন দিয়ে ভিডিও করি। তো এইরকম কাজ পসিবল হয়। আবার দেখা যায় পাইলটবিহীন ড্রোন দিয়েও এই কাজগুলো করা যায়। ই ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম, এটি একটি আধুনিক শিক্ষণ পরিবেশ যেখানে পাঠদানে ডিজিটাল প্রযুক্তি ও সরঞ্জাম যেমন কম্পিউটার, ইন্টারনেট, ইন্টারেক্টিভ ডিসপ্লে ব্যবহার করা হয়। এটি মাল্টিমিডিয়া কন্টেন্ট ও অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষাকে আরো ইন্টারেক্টিভ, আকর্ষক ও কার্যকর করে তোলে। এই যে ই ক্লাসরুম, ওকে, ইলেকট্রনিক ক্লাসরুম। ইতে ইলেকট্রনিক, যেহেতু জায়গায় ই দেখবা তো ই মানে কি, ইলেকট্রনিক। ই ক্লাসরুম, ই কমার্স, তারপর হচ্ছে ইমেল, এইসব কি, সব ই দ্বারা ইলেকট্রনিক বোঝায়। ই দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক। ই দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক। ই দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক। এই যে ইমেইল, ইমেইলের এই ই দ্বারা কি বোঝায়, ই দ্বারা বোঝায় ইলেকট্রনিক। তারপর হচ্ছে ই ক্লাসরুম, এই যে ই ক্লাসরুম, এই ই দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক ক্লাসরুম। তারপর হচ্ছে ই কমার্স, ই কমার্সের ই দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক। ওকে, সো এই তো ছিল পার্ট 5 নিয়ে আজকের আলোচনা। তো সামনের পর্বে আমরা পার্ট 6 নিয়ে আজ আলোচনা করব। পার্ট 6, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি। সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি। আমরা সবাই সমাজে থাকি। তুমি, তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুলে, হোস্টেলে থাকো। বাবা, মা, দাদা, দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বা বাড়িতে গৃহস্থলীর কাজ করে। পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্য দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। সমাজের নানা প্রয়োজনে আমরা নানান ধরনের হাতিয়ার ব্যবহার করি। এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো, খবর দিতে হতো। আচ্ছা, এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো খবর দিতে।
অর্থাৎ কি করতে হতো, যে আমি তোমাদের বাসায় আসবো, গিয়ে আগে বলে আসতে হতো, বা কোনো দরকারি কাজ থাকলে কি করতে হতো, আমাদেরকে ওই বাসায় গিয়ে বলতে হতো। এখন আমরা কি করতে পারি, ফোনের মাধ্যমে বলে দিতে পারি। পরে দেখা গেল ঢোল বাজিয়েও খবর দেওয়া যায়। আবার দেখা গেলো কি ঢোল বাজিয়েও কি খবর দেওয়া যায়। মানুষ যখন লিখতে শিখলো তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করলো। গড়ে উঠলো ডাক বিভাগ, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই বিষয়গুলোকে আরো সহজ করে ফেললো। এখানে একটা প্রক্রিয়ার কথা বলা হইতেছে আর কি, যে আজকের যে এই তথ্য যোগাযোগ বা আমরা যে যোগাযোগ করতে পারি পৃথিবীর বা সমাজের যে কোনো মানুষের সাথে, যে কোনো আত্মীয়ের সাথে, আত্মীয় যেখানেই থাকুক সমস্যা নাই, এই প্রক্রিয়াটাতে আসছে তার কথা এখানে বলা হইতেছে। তারপর দিকে এখানে কি বলা হয়েছে, আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সামাজিক চাহিদা পূরণের ব্যবহার ব্যবহারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আইসিটির প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে, যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে। আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা প্রথমে দেখে নিই। তো এখানে কি দেওয়া যে ই কার্ড অনেক চমকপ্রদ হতে পারে, কাগজ কালি ব্যবহার হয় না বলে অনেক পরিবেশ বান্ধব। এখানে একটা কার্ডের কথা মনে হয় বলা হয়েছে। ওকে, আমরা দেখি প্রথমে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। তো এই যে কি বলছে যে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ এক সময় কেবল কাগজের আমন্ত্রণপত্র এবং টেলিফোনেই কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া হতো। এখন এগুলোর পাশাপাশি ইমেইল বা মুঠোফোনের খুদে বার্তায় এসএমএস দাওয়াত দেওয়া হয়। ইমেইল বা খুদে বার্তার সুবিধা হলো তা যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সে সময় তাকে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধা মতো সময় সে দেখে নিতে পারে। এখন আমরা কি করি যে বিয়ের দাওয়াত বা বিয়ের কার্ড আমরা কোথায় দিয়ে দেই, হোয়াটসঅ্যাপে পিকচার তুলে দিয়ে দেই। তো যে ব্যক্তি আসার কথা ও বুঝে নেয় যে আমাকে দাওয়াত দেওয়া হইতেছে। আবার অনেক আছে যে একটু গ্রামের মানুষ বা একটু প্রাচীন কালের মানুষ, প্রাচীন কালের বলতে গ্রামের মানুষ কি করে, না তুমি আমাকে ফোনে দাওয়াত দিচ্ছ কেন, আমি আসবো না, আমাকে কি দাওয়াত দিতে হবে, বাসায় এসে দাওয়াত দিতে হবে। অনেকে আবার রাগারাগি করে, যারা একটু ওল্ড টাইপের বা ব্যাকডেটেড মানুষ। কিন্তু আধুনিক যুগে মানুষের এত সময় নাই। মানুষ কি করে, পিকচার তুলেই হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পাঠিয়ে দেয় যে আমার অমুক দিনে আমার একটা অনুষ্ঠান আছে, তোমাকে আসতে হবে। 2 নম্বর, বিশেষ দিবস সময়ের শুভেচ্ছা বার্তা। তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ বা পুজোর সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও, সেসব বন্ধু তোমার আশেপাশে থাকে, তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো। কিন্তু যারা ভিন্ন দেশে ভিন্ন দূরত্বে থাকে তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাক যোগাযোগ। তবে এখন সবাই পাঠায় ই কার্ড। ই কার্ড দুইভাবে পাঠানো যায়। একটি হলো তুমি নিজে কম্পিউটারে কম্পিউটারে ই কার্ড তৈরি করে সেটি ইমেইলে পাঠাতে পারো, অর্থাৎ নিজে নিজে তুমি যদি কাজ কিছু জানো তখন এই কার্ড একটা তৈরি করলে তোমার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাইলা। আবার ইন্টারনেটে অনেক ই কার্ডের সাইট আছে যেখান থেকে তোমার পছন্দ ই কার্ডটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এজন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। তোমার বন্ধু বা প্রিয়জন তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমার কার্ড পেয়ে যাবে। আবার শুভেচ্ছা জানানো তো মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজে প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ বা উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন এফএম রেডিওতে পছন্দের গান বাজিয়েও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। এসএমএস এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। একইভাবে কথা বলা সফটওয়্যার এর মাধ্যমে প্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়। দেখা যাইতেছে যে তোমার একটা বন্ধু, ও স্কুলে পড়ছো, কিন্তু ও স্কুল শেষে তোমরা কলেজে চলে গেছো, দুইজন দুই জায়গায় চলে গেছো, কিন্তু তুমি ওর সাথে কি আছো, ফেসবুকে কানেক্ট আছো, হোয়াটসঅ্যাপে কানেক্ট আছো, ফেসবুকে ফটো ছাড়তেছে তুমি দেখতেছো, আবার হোয়াটসঅ্যাপে ও স্টোরি দিতেছে তুমি দেখতেছো, মনে হইতেছে ও তোমার কাছেই আছে। তো দেখো তোমাদের বন্ধু টিকে রাখার জন্য এখানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কিন্তু একটা রোল প্লে করতেছে। তো এইটাই বলা হইতেছে যে ইন্টারনেট আমাদের কি করে সামাজিক বন্ধন দৃঢ় করে। এই যে আমাদের গ্রামের অনেকের সাথে আমার দেখা হয় না, কিন্তু গ্রামের মানুষ কি করে যখন ফেসবুকে ছবি দেয়, হোয়াটসঅ্যাপে ছবি দেয়, তখন এগুলো আমরা দেখতে পাই। তো মনে হয় ওরা আমাদের পাশেই আছে। তো এইভাবে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করে কি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি।
ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট রয়েছে। এই যে এই ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইটের দৃশ্য দেওয়া, যেখানে কি ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট রয়েছে, এইটার কথা এখানে বলা হয়েছে। এই যে কোনো কিছু ছবি দিয়ে যদি আমরা আমাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে চাই। তো 3 নাম্বার কি বলছে, এই যে 3 নাম্বার, স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। অনেক দিন আগে থেকে জীবনের রঙিন ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ছবি তুলে রাখা এবং তা সবার সঙ্গে বিনিময় শেয়ার করার একটি সংস্কৃতি রয়েছে। যাদের সামর্থ্য আছে তারা তাদের অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখে। বর্তমানে এমন মোবাইল ফোন সহজলভ্য হয়েছে যেখানে ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা রয়েছে, যার ফলে জীবনের যে কোনো মুহূর্তে আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। এই যে সাপোজ তুমি আজকে একটা ভিডিও করতেছো, এই ভিডিওটা তুমি কি করতে পারবা, এই যে সংরক্ষণ করে রাখতে পারবা, আগামী 5 বছর পরও চাইলে তুমি দেখতে পারবা, স্মৃতিচারণ করতে পারবা। তো এইভাবে আমরা আমাদের মেমোরি তৈরি করি। তো তোমার যদি কখন মেমোরি তৈরি করবা, বন্ধুদের সাথে, স্কুলে, বাসা বাড়িতে, সবসময় কি মেমোরি তৈরি করবা এবং এগুলো ক্যাপচার করে রাখবা, কারণ ভবিষ্যতে দেখার জন্য, ভবিষ্যতে মেমোরি পাওয়ার জন্য। এছাড়া এই ধরনের ডিজিটাল ছবি ইচ্ছা করলেই প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যায়। এই যে সুন্দর ছবি হলে আমরা আমাদের বন্ধুদেরকে পাঠাই, আমাদের আত্মীয়দেরকে পাঠাই। ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে গুগল ফটোস, এই যে এখানে ফটো কি থাকে, সংরক্ষণ থাকে। গুগল ফটোস এবং ইয়াহু ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। যদি আমি ইয়াহু ফ্লিকারটা এখন ইউজ করি নাই, কিন্তু আমি সবসময় এটাই ইউজ করি। কেবল ছবি নয়, ইচ্ছে করলে তুমি তোমার তোলা ভিডিও সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে। এরকম সাইটগুলোর মধ্যে ইউটিউব হচ্ছে অধিক জনপ্রিয়। ইউটিউব কি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এই যে আমি আমার এই ভিডিওটা রেকর্ড করতেছি আর তোমাদের মধ্যে ছড়িয়ে দিতেছি, তো এটা পসিবল হয়েছে কিসের মাধ্যমে, এই আইসিটির মাধ্যমে, বা ভিডিও শেয়ারিং যে ওয়েবসাইট ইউটিউবের মাধ্যমে। ওকে, তো নতুন শব্দ আমরা এখানে কি শিখলাম? আচ্ছা, নতুন শব্দের আগে এখানে একটা দলগত কাজ আছে। দলগত কাজে কি বলা হয়েছে? দলগত কাজ, তোমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য এসএমএস ব্যবহার করা অতিথিদের আমন্ত্রণ জানাও। তো দলগত কাজ তোমরা দলগতভাবে করে নিবা। আর যদি দলগত কাজ আমার কাছ থেকে পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি দলগত কাজের সমস্যার সমাধান দিয়ে দিব। তারপর নতুন শব্দ কি শিখলাম? এই যে খুদে বার্তা, ই কার্ড, ভিডিও শেয়ারিং সাইট। খুদে বার্তা, ই কার্ড, ভিডিও শেয়ারিং সাইট। তো এগুলো এখন আমরা একটু বিস্তারিত দেখি। এই যে প্রথমে নতুন শব্দ, প্রথম নতুন শব্দ কি? এই তো প্রথমে কি, এই যে খুদে বার্তা, ভিডিও শেয়ারিং সাইট এবং ই কার্ড, তো যোগাযোগের মাধ্যম। এই যে খুদে বার্তা, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর ফুল মিনিংটা মনে রাখবা, শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস, SHORT, শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। এটি হলো মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে সংক্ষিপ্ত লিখিত বার্তা আদান প্রদানের একটি সেবা। এটি সাধারণত সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে পাঠানো হয় এবং দ্রুত ও সরাসরি যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম। তারপর হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট। এগুলো হলো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ভিডিও আপলোড, দেখতে এবং অন্যদের সাথে শেয়ার করতে পারে। ইউটিউব এর একটি প্রধান উদাহরণ। ইউটিউব আর কি, যত ধরনের ভিডিও ওয়েবসাইট আছে, শেয়ারিং ওয়েবসাইট আছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে ইউটিউব। এই সাইটগুলো বিনোদন, শিক্ষা, খবর এবং ব্যক্তিগত বিষয়বস্তু প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই যে বিনোদনের জন্য অনেকে ইউটিউব ব্যবহার করে, যেমন এই যে আমার ফারিয়া বাতিজি কি করে, সারাদিন রাকিব আর অন্তরার ভিডিও দেখে, ওইখানে কি করে বিনোদন নেয়। তারপরে যে শিক্ষা, তোমরা আমার ভিডিও দেখতেছো শিক্ষার জন্য। তারপরে যে খবর, তোমার বাবা মা বা আমার আব্বা আম্মা খবর দেখার জন্য ইউটিউব ব্যবহার করে। আর ব্যক্তিগত কাজে যার যার তো প্রফেশনাল আছেই, এগুলো আমরা কি ইউটিউবে ভিডিও দেখি। তারপর সর্বশেষ হচ্ছে ই কার্ড। এটি হলো ডিজিটাল ফরম্যাটের শুভেচ্ছা কার্ড, যা ইমেল বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো হয়। জন্মদিনের শুভেচ্ছা, ছুটির দিনের শুভেচ্ছা বা অন্য কোনো বিশেষ উপলক্ষে এটি ব্যবহার করা হয়, যা কাগজের কার্ডের একটি পরিবেশ বান্ধব ও সুবিধাজনক বিকল্প ব্যবহার। ই কার্ড, এই যে আমরা এই যে স্বাধীনতা দিবস, ঈদের শুভেচ্ছা, তারপর হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাইতে আমরা কি করি, একটা আমাদের প্রিয়জনদের কি করি, একটা
মেসেজ পাঠাই বা একটা কার্ড পাঠাই, এটা হচ্ছে ই কার্ড। তো এই তো ছিল পার্ট 6 নিয়ে আজকের আলোচনা। পার্ট 7, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। সামাজিক যোগাযোগ সাইট। তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় ও কার্যকরী করে তুলেছে। শুধু তাই নয়, এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলোকে ইন্টারনেটে উঠে সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে। আগের পাঠে বলা হয়েছে তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে খুদে বার্তা বা ইমেল পাঠানোর কাজটি কিন্তু তোমাকে করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে তোমার কিছু করতে হচ্ছে না, তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুবই ভালো হয়। এই চিন্তা থেকে এখন ইন্টারনেট গড়ে উঠেছে কিছু বেশ কিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তান সন্তানাদের বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে। বর্তমান প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে। এগুলোর মধ্যে ফেসবুক, এই যে www.facebook.com, লিঙ্কডইন একটা প্রফেশনাল ওয়েবসাইট, এই যে linkedin.com, তারপর হচ্ছে www.x.com খুবই জনপ্রিয়। পৃথিবীর প্রায় সকল ভাষাভাষী লোক এই সাইটগুলো ব্যবহার করে। এই যে এটা আগে ছিল টুইটার, এই যে টুইটার বর্তমানে কি হয়ে গেছে, এই যে এক্স হয়ে গেছে। ওকে, তো এই যে এটা হচ্ছে একটা ফেসবুকের ইন্টারফেস। আমরা ফেসবুকে www.facebook.com লিখলেই এই ইন্টারফেস আসবে। এখানে ফেসবুকের লগো, তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তখন আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পৃথিবীর কোটি কোটি লোক ফেসবুক ব্যবহার করে, কিন্তু ফেসবুকের রেটিং কিন্তু খুব ভালো না। ফেসবুক খুব বেশি ইউজার, সব থেকে বেশি ইউজার হচ্ছে ফেসবুকের, কিন্তু তার কিন্তু রেটিং খুবই ভালো না, কারণ ফেসবুক কি করে, তথ্য চুরি করে। ওকে, তারপর এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। এদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি, ফেসবুক। সব থেকে বেশি ব্যবহৃত হয় কি, ফেসবুক। পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহার করে। কত কত লোক, কোটি কোটি লোক, কত কত লোক, কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহার করে। বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েব পেজ চালু করতে পারে। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, তার ভালো লাগা, ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করে। এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করে। এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটা বোঝাই সেটা বোঝানো হচ্ছে না। ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার বন্ধু। এটা হচ্ছে এফবি ফ্রেন্ড, অর্থাৎ পরিচিত অপরিচিত সব। তোমার ফেসবুকের লিস্টে যতজন আছে সবই কি তোমার বন্ধু। কি বন্ধু? ফেসবুক বন্ধু। যদি তোমার বন্ধুটিরও ফেসবুক প্রোফাইল থাকে তাহলে তুমি তাকে খুঁজে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারো। তো তাকে একটা অনুরোধ পাঠাতে হবে। তো সে যদি রাজি হয় তখন কনফার্ম করবে, তখন বন্ধু হয়ে যাবে। যদি সে সম্মতি দেয় তাহলে তোমার বন্ধু হয়ে যাবে। একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধু হওয়ার অনুরোধ করে আর তুমি গ্রহণ করো তাহলে তুমিও তার বন্ধু হবে। তুমি আর তোমার বন্ধুরা মিলে হবে তোমার নেটওয়ার্ক বা তোমার সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্ক, তোমার সামাজিক নেটওয়ার্কের ইংলিশে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। ওকে, তো সোশ্যাল নেটওয়ার্ক কিভাবে গড়ে ওঠে? এভাবেই গড়ে ওঠে কিন্তু। তারপর কি, তারপর এখানে একটা ছবি দেওয়া আছে, একটা খেলা দেখা দেখা যাইতেছে এখানে। আমাদের যে মুশফিকুর রহিম, ওকে, এই যে মুশফিকুর রহিম যে লর্ডসে যে একটা টেস্ট ভারতকে হারিয়েছিল 2007-এ মেবি ম্যাচটা হয়েছিল, সবার জানার কথা। এক্স এ ছোট ছোট পোস্ট দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। ওকে, এটা হচ্ছে যে টুইটার বলছিলাম, টুইটারকে কিনছে এই যে কি এলন মাস্ক কিনে নিয়ে নাম দিছে কি এক্স। ওকে, এখন তোমার নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হতে থাকবে। তোমার প্রাইমারি স্কুলের যে বন্ধুটির সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না, যে কিনা এখন হয়তো অস্ট্রেলিয়াতে থাকে, তাকেও তুমি এখানে খুঁজে পেতে পারো। এটাই হচ্ছে ফেসবুকের আসল মজা। এর জন্য এই সবাই কি ইউজ করে, ফেসবুক ইউজ করে। দেখা যাইতেছে আমার ফেসবুকে আমার প্রাইমারি ফ্রেন্ড আছে, আমার প্রাইমারি টিচার আছে, আমার হাই স্কুলের ফ্রেন্ড আছে, আমার হাই স্কুলের টিচার আছে, সবাই আমার আমার ফ্রেন্ড লিস্টে আছে। তো দেখা যায় আমি চাইলেই যে কোনো টিচারকে দেখতে পারি, যে কোনো বন্ধু বান্ধবকে আমার ফেসবুকে দেখতে পারি, তাদের ছবি, তাদের শেয়ার করা ভিডিও ইত্যাদি দেখতে পারি।
তো এর জন্য আমরা সবাই ফেসবুক ইউজ করি। তুমি যখনই তোমার প্রোফাইলে অন্য কোনো তথ্য প্রকাশ করবে, সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজের একটি বিশেষ জায়গায় বেঁচে উঠবে। তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, যা ফেসবুক স্ট্যাটাস নামে পরিচিত। এক্স এ এটাকে বলা হয় পোস্ট। এক্স এ যেটাকে বলা হয় পোস্ট, এটা ফেসবুকে হয় কি স্ট্যাটাস। তুমি যদি কোনো ছবি প্রকাশ করো, যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও, তাহলে তা তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কের সবাই দেখতে পারবে। নেটওয়ার্ক বলতে যে তোমার ফেসবুক লিস্টে যতটা ফ্রেন্ড ছিল বা যারা তোমাকে ফলো করে বা তুমি যাদেরকে ফলো করো সবাই দেখতে পারবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে ফেসবুক মনে করিয়ে দেবে তোমার জন্মদিন কবে। ফেসবুকের একটা নোটিফিকেশন মাধ্যমে মনে করিয়ে দে আজকে তোমার জন্মদিন, বা যার যার জন্মদিন এই নোটিফিকেশন দিয়ে সবাইকে সতর্ক করে। তো আমরা কি করি, শুভেচ্ছা জানাই বা উইশ করি। সবাই তখন তোমাকে শুভেচ্ছা জানাতে পারবে, কেবল তোমার ব্যক্তিগত সুখ দুঃখ নয়। এখন এই যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর, এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজও হচ্ছে। তো এখানে কি বলছে যে 2004 সালে জুলাই আগস্ট, সরি 2004 না, 2024 বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্স ও টেলিগ্রাম ইত্যাদি দেশব্যাপী আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথাগত মিডিয়াগুলো যখন ফ্যাসিস্ট সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সঠিক সংবাদ প্রচারে ব্যর্থ হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার মাধ্যম। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ক্ষোভ তৈরি হয়। এই যেটা হচ্ছে আবু সাইদ নামের একজন শিক্ষার্থী, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়। ধারণা করা হয় যে পুলিশ গুলি করে হত্যা করা হয়েছে। তো বিষয়টি নিয়ে তখন কি অনেক তোলপাড় সৃষ্টি হয় এবং দেশব্যাপী ক্ষোভ তৈরি হয়। ফলে কোটা সংস্কার আন্দোলন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের নৃশংস দমন পীড়নের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে। অবশেষে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার। যাত্রা হয় এক নতুন বাংলাদেশের। এখানে একটা দলগত কাজ আছে ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন কি কি করা যায় সেগুলো লেখার জন্য। তো দলগুলোর কাজগুলো যদি তোমরা না পারো তাহলে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো দলগত কাজের সমাধান দেওয়ার। তো নতুন শব্দ আমরা কি শিখলাম এগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমটা কি, প্রোফাইল, সামাজিক নেটওয়ার্ক এবং স্ট্যাটাস। আর আগামী পর্বে আমরা আলোচনা করব এই যে পার্টের যে এমসিকিউ আছে এগুলো নিয়ে, এবং পার্টের যে ছোট প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলো নিয়ে। তো এখন আমরা চলে যাই যে নতুন শব্দ কি কি শিখলাম তার বিশ্লেষণে। তো নতুন শব্দ প্রোফাইল, সামাজিক নেটওয়ার্ক এবং স্ট্যাটাস সংক্ষিপ্ত। তো প্রোফাইল কি? এটি হলো অনলাইন প্ল্যাটফর্মে আপনার ডিজিটাল পরিচয়, অর্থাৎ আপনার বা তোমার আমার যে ডিজিটাল পরিচয় এটা হচ্ছে প্রোফাইল। এতে আপনার ব্যক্তিগত তথ্য থাকবে, ছবি থাকবে, আগ্রহ, অনলাইন কার্যকলাপের একটি সারাংশ থাকে, যা আপনাকে অনলাইনে নিজেকে প্রকাশ করতে ও অন্যদের সাথে যুক্ত করতে সাহায্য করে। তারপর কি, সামাজিক নেটওয়ার্ক। এগুলো হলো অনলাইন প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, এক্স, টুইটার। এই যে এক্স এর নামই টুইটার, আগে ছিল টুইটার, এখন এটা হয়ে গেছে এক্স, যেখানে ব্যবহারকারীরা একে অপরের সাথে ভার্চুয়ালি সংযোগ স্থাপন, তথ্য আদান প্রদান এবং সম্পর্ক তৈরি করে। এর মাধ্যমে মানুষ বন্ধু, পরিবার ও পরিচিতদের সাথে যোগাযোগ রাখে এবং বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ে অংশ নেয়। তারপর হচ্ছে স্ট্যাটাস বা পোস্ট। স্ট্যাটাস এটি সামাজিক নেটওয়ার্ক বা মেসেজিং অ্যাপে আপনার বর্তমান অবস্থা, ভাবনা বা কার্যকলাপ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আপডেট। এটি টেক্সট, ছবি বা ভিডিও আকারে হতে পারে এবং আপনার পরিচিতদের জানাতে সাহায্য করে আপনি কি করছেন বা কেমন অনুভব করছেন। তো এই তো ছিল সর্বশেষ পার্ট, যে পার্ট 7 নিয়ে আজকের আলোচনা। পার্টের নমুনা প্রশ্ন। তো আমরা এই যে পৃষ্ঠা 16 এর যে নমুনা প্রশ্ন আছে এগুলা, যে নমুনা প্রশ্ন। প্রশ্ন 1, কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? তো পথঘাট চেনার জন্য আমরা কি ইউজ করি? জিপিএস। এই যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। যারা পাঠ সম্পর্কে ভালো ধারণা রাখে তারা এটা পারার কথা। তারপর 2 নম্বর কোয়েশ্চন কি, নিউট্রন সম্পর্কে সঠিকভাবে জানতে
আমরা কোনটি ব্যবহার করব? অবশ্যই ইন্টারনেট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইন্টারনেট ব্যবহার করব। যে কোনো কোনো যে কোনো সম্পর্কে, যে কোনো কোনো কিছু সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে কোথায় সার্চ দিব? ইন্টারনেটে সার্চ দিব। সাপোজ তুমি জিপিএস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছ, তখন কি সার্চ দিবা? কোথায় সার্চ দিবা? ইন্টারনেটে সার্চ দিবা। যে নিউটনের সম্পর্কে তুমি আরো বিস্তারিত জানতে চাচ্ছ, কোথায় সার্চ দিবা? ইন্টারনেটে সার্চ দিবা। যদি আমরা পাঠে এগুলো সম্পর্কে একটু আলোচনা করেছি, তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও, কোথায় যাবা? ইন্টারনেটে যাবা। 3 নম্বর কোয়েকশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, মানে এখানে বোঝানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি করা যায়। এক হচ্ছে বই পড়া যায় অবশ্যই, ব্যাংকের লেনদেন করা যায় অবশ্যই, গেম খেলা যায় অবশ্যই। তো 1 2 3, যদি আমরা গেম, পড়াশোনার প্রতি আমরা মনোযোগ দিব, গেম আমরা খেলবো না, কিন্তু গেমও খেলা যায়। অনেক পোলাপাইন কি করে? গেম খেলে। তো 4 5 একটা উদ্দীপক দেওয়া আছে এখানে। কি বলছে যে, এই যে নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অর্থাৎ এইচএসসি কমপ্লিট করছে। এইচএসসি কমপ্লিট করার পর আমরা, আমাদের দেশের সিস্টেম কি? এইচএসসি কমপ্লিট করার পর আমরা কোথায় যাই? বিশ্ববিদ্যালয়ে যাই। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। আচ্ছা, বুঝলাম। এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ, তোমরা হয়তো বুঝবা এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট। তো প্রথম প্রশ্ন বলছে, রেবা ভর্তির আবেদন করতে পারে, অর্থাৎ কিভাবে সে আবেদন করতে পারে ভর্তির? মোবাইল ফোন ব্যবহার করে, অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করে করা যায়। তো ইন্টারনেট ব্যবহার করে, অবশ্যই ইন্টারনেট, মোবাইল ফোন, তারপর কম্পিউটার ব্যবহার করে। যে কম্পিউটার এবং মোবাইল ফোন দুইটা চালাইতে হলে কি প্রয়োজন হবে? অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে। তো এইটা সঠিক উত্তর হবে 1 2 3। 1 2 3 অর্থাৎ 4 নাম্বার। তো 5 নম্বর প্রশ্ন কি বলছে? এই ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হলো, অর্থাৎ এই যে অনলাইনে যে আবেদন প্রক্রিয়ার সুবিধাদি কি তা এখানে বুঝাইছে। তো প্রথমটা কি? সময় অর্থ সাশ্রয়, অবশ্যই সময় সাশ্রয় হবে এবং অর্থ সাশ্রয় হবে। তুমি যদি দোকানে গিয়ে অ্যাপ্লাই করতে, তখন দোকানদারকে কি দিতে হইতো? এই যে অ্যাপ্লিকেশনের চার্জ দিতে হইতো, আবার অ্যাপ্লিকেশনে তোমার কি যাওয়া হওয়ার কি যাইতো? সময় যাইতো, প্লাস যাতায়াত খরচ তার আছেই। তো দুইটা সময় আছে, কি হয়? সাশ্রয় হয়। শারীরিক শ্রম লাঘব হয়, অর্থাৎ কম হয় বা কমে, এটাও ঠিক আছে। তারপর পরিবেশ সংরক্ষণ, অবশ্যই পরিবেশ সংরক্ষণ হয় কিভাবে? কারণ কাগজপত্রের ঝামেলা কমে যায়, এর জন্য পরিবেশ কি থাকে? সংরক্ষণ বা সুরক্ষা থাকে। তো এটার উত্তর হবে 1 2 3 অর্থাৎ 4 নাম্বার। তো এই তো ছিল সংক্ষিপ্ত এই যে নমুনা প্রশ্ন, 5টি বহুনির্বাচনী নমুনা প্রশ্ন। তবে আমরা পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টা। এই যে প্রথম প্রশ্ন, এই যে প্রশ্ন 1 2 3 4 5। তো প্রথম প্রশ্ন কি বলছে? যে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা লিখো। তারপর বলছে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়েছে। অনলাইন ব্যাংকিং কি এবং অনলাইন ব্যাংকিং এর সুবিধা লিখো। তারপর ভার্চুয়াল অফিসের 2টি সুবিধা, তারপর ই ক্লাসরুম কি। সো এগুলো এখন আমরা সমাধান করব। এই যে প্রশ্নগুলো আমি সুন্দরভাবে লিখে রাখছি, এই যে পাঠের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো প্রথমটা কি ছিল? যে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা লেখো। তো অনলাইনে ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা হলো, এক, এই যে কষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম সংগ্রহ ও হাতে পূরণ করতে হয় না, এতে সময় ও অর্থে সাশ্রয় হয়। ওকে, তো এক গেল। তারপর 2 নম্বর কি বলছে? যে ভর্তির জন্য আবেদন ফি অনলাইনে সহজেই ও নিরাপদে পেমেন্ট করা যায়, ফলে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হয় না। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বা অনলাইনে কোনো কিছু কার্যক্রম করবা, তখন এগুলার ফলাফল পেতে থাকবে। তোমরা হয়তো বা এখন সপ্তম শ্রেণীতে পড়ো, তাই তোমাদের কি করা লাগে না? এই কাজগুলো হয়তো বা করা লাগে না, কিন্তু তখন তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হবা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তখন কিন্তু এই যে এগুলার ঝামেলা পোহাইতে হবে। তো এই দুইটা, তো এই যে অনলাইনে ভর্তির সুবিধা, ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা দেওয়া হলো। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল যে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়েছে। তো পরিবেশের, তো কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই কাগজবিহীন অফিসে কাগজের ব্যবহার কমে যাওয়ায় গাছ বা বন রক্ষা পায়। যেহেতু কাগজ গাছ থেকে তৈরি হয়, আর কাগজের ব্যবহার যদি কমে যায়, তাহলে গাছ কাটার প্রয়োজন হবে না। এতে করে পরিবেশ সুরক্ষিত থাকে। এছাড়াও লেখার কালি ও টুনারের ব্যবহার কমায়, রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষণও কম হয়। তো এই তো ছিল যে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়ছে, অথবা ইতিবাচক প্রভাব পড়ছে। ইতিবাচক।
ইতিবাচক, তো পজিটিভ। তারপর 3 নম্বর প্রশ্ন, এই যে 3 নম্বর প্রশ্ন, অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর একটি সুবিধা লেখো। যে অনলাইন ব্যাংকিং হলো এমন এক পদ্ধতি যেখানে ইন্টারনেট ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা হয়। অনলাইন ব্যাংকিং এর একটি সুবিধা হলো, তো অনলাইন ব্যাংকিং হলো এমন এক পদ্ধতি যেখানে ইন্টারনেট ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা হয়। তো ইন্টারনেট ব্যবহার করে যখন আমরা আর্থিক লেনদেন পরিচালনা করি তখন তাকে বলা হয় অনলাইন ব্যাংকিং বলে। অনলাইন ব্যাংকিং এর সুবিধা হলো এই যে ঘরে বসে টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যালেন্স চেক করা ও মোবাইল রিচার্জের মতো কাজ ইন্টারনেট ব্যবহার করে সহজেই করা যায়, এটা একটা সুবিধা। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল যে ভার্চুয়াল অফিসের দুটি ব্যবহার লিখো। ভার্চুয়াল অফিস অর্থাৎ বি, তো এটা হয়তো তোমরা একটু বিস্তারিত পড়বা যখন বড় ক্লাস উঠবা। এটা কি বলছে যে ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা, তো একটা হচ্ছে এটি অফিস পরিচালনায় খরচ কমায়, অর্থাৎ অফিস যদি আমরা ভাড়া নেই তখন কি হবে, অফিসের কি দিতে হবে, ভাড়া দিতে হবে, অফিসের ভাড়া দিতে হবে। প্লাস হচ্ছে কর্মচারী যদি বেশি হয় তখন কি করতে হবে, অফিসেও বড় নিতে হবে। তো এটা কি বলছে যে এটি অফিস পরিচালনার খরচ কমায়। আবার কর্মচারী যদি আমরা রাখি তখন তাদেরকে কি চা নাস্তা এগুলা, ফ্যানের বিল, ইলেকট্রিক বিল, অনেক কিছু খরচ আমাদের কি লাগবে, কিন্তু যদি ভার্চুয়াল হয় তখন কি এটা লাগবে না, এগুলো লাগবে না। তারপর 2 নম্বর হচ্ছে কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, ফলে দিনে বা রাতে যে কোনো সময় কাজ করা যায়। তো এটা ছিল ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা। তারপর হচ্ছে এই যে 5 নম্বর প্রশ্ন ছিল ই ক্লাসরুম কি? ই ক্লাসরুম উত্তর, ই ক্লাসরুম হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন শিক্ষক একটি ক্লাসরুম থেকে সারা দেশের কিংবা বিশ্বের অসংখ্য শিক্ষার্থীদের পড়াতে পারেন। ওকে, এর ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাস করতে পারে এবং জটিল বিষয়গুলো সহজেই বুঝতে পারে। এই যে তোমরা এখন ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিও দেখতেছো, এটাও কিন্তু একটা ই ই লার্নিং এর মধ্যে পড়ে। বা যখন তোমরা এরকম কোনো ক্লাসে কোনো শিক্ষকের ক্লাস করবা তখন তাকে কি বলে, ই ক্লাসরুম। ওকে, তো আশা করি তোমরা এই 5টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এই অংশটা কিন্তু আমার পর্বে ছিল না, এটা শুধু ওয়ান শট ভিডিওতে অ্যাড করা আছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিকস আছে। সো তোমরা যারা ওয়ান শট ভিডিও দেখতেছো তারাই কেবল এগুলা দিয়ে পাইবা, আর যারা পর্ব ভিডিও গুলো দেখছো তারা এগুলো পাইবা না। তো প্রশ্ন 1, ই কার্ড কি? ই যেখানেই পাও সেখানেই বলছিলাম ই মানে ইলেকট্রনিক, অর্থাৎ কোনো না কোনো ভাবে তার সাথে বিদ্যুৎ বা ইলেকট্রনিক জড়িত। তো প্রশ্ন উত্তর, ইলেকট্রনিক কার্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কার্ড। এই যে ইলেকট্রনিক কার্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কার্ড। এটিকে পোস্ট কার্ড অথবা শুভেচ্ছা বার্তাও বলা হয়। সাধারণত ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ইলেকট্রনিক ডিজাইনের মাধ্যমে একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় বা আমন্ত্রণ জানানোর জন্য এটি ব্যবহৃত হয়। ই কার্ড দুইভাবে পাঠানো যায়, একটি হলো ইমেলের মাধ্যমে, অন্যটি হলো মুঠোফোনের খুদে বার্তায়। এই যে হোয়াটসঅ্যাপ, তারপর ভাইবার, ফেসবুক এগুলোর মাধ্যমে যে আমরা পাঠাই এটা। আর একটা হচ্ছে ইমেল, কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে ইমেলের মাধ্যমে। তো ই কার্ড অবশ্যই আমরা পার্টে এটা আলোচনা করেছি। তারপর 2 নম্বর প্রশ্ন কি এখানে, 2 নম্বর প্রশ্ন, এই যে 2 নম্বর প্রশ্ন, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ করো। উত্তর, তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে মানুষের মধ্যকার যোগাযোগ অনেক সহজ হয়েছে। বর্তমানে কিছু সামাজিক যোগাযোগ সাইট রয়েছে যেখানে মানুষ সব সময় একে অপরকে দেখতে পারছে, ভাব বিনিময় করতে পারছে এবং খোঁজ খবর নিতে পারছে। ফলে পূর্বের তুলনায় মানুষে মানুষে আরো সুসম্পর্ক সৃষ্টি করছে। এভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। আমি কিন্তু পাঠ যে সময় আমি পাঠ রিডিং পড়াই তখন কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমি আর বিস্তারিত বলছি না, শুধু প্রশ্নটা পড়ে দিতেছি। তারপর হচ্ছে প্রশ্ন 3, সামাজিক যোগাযোগ সাইট সমূহের ব্যবহার উল্লেখ করো। সামাজিক যোগাযোগ সাইট সমূহের ব্যবহার গুলো নিম্নরূপ। এই যে 1, সামাজিক যোগাযোগ বজায় রাখা এবং সামাজিক বন্ধন অটুট রাখা। 2, তথ্য আদান প্রদান করে ভাব বিনিময় করা। 3, ছবি, ভিডিও এবং অ্যানিমেশন শেয়ার করা। এগুলো সবই কিন্তু তোমরা করে থাকো। সো এগুলা আশা করি খুব ইজিলি বুঝতে পারতেছো, কারণ তোমরা যেহেতু কাজগুলো করো। সো এখন শুধু একবার পড়লেই এগুলো পারবা। 4 নম্বর, কোনো একটি বিষয় শেয়ার করে একে অপরের মতামত জানানো। এই যে কমেন্ট আমরা যেভাবে করি। ওকে, তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সামাজিক বিপ্লবে
সামাজিক যোগাযোগ সাইটের ভূমিকা উল্লেখ করো। উত্তর, বর্তমান বিশ্বের কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে যুক্ত রয়েছে। অবশ্যই প্রতিটা দেশের মানুষ কি করে এখন সামাজিক যোগাযোগ সাইট ইউজ করে, লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলা। ফলে প্রতিটি দেশের খবরাখবর একে অপরের মাধ্যমে জানা যায়। কোনো একটি দেশের দুর্নীতির পর সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দিলে তা মুহূর্তের মধ্যে মাত্রা পৃথিবীর মানুষ জানতে পারে এবং সামাজিক নেটওয়ার্কে এর প্রতিবাদ জ্বল ওঠে। তাই সামাজিক বিপ্লবে বর্তমানে সামাজিক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন এই যে ফেসবুক হচ্ছে মুক্ত প্ল্যাটফর্ম, আমরা সবাই কি করতে পারি, ফেসবুকের মাধ্যমে কি প্রতিবাদ জানাইতে পারি। ওকে, প্রতিবাদ জানাইতে পারি যে কোনো মাধ্যম, কারণ ফেসবুক হচ্ছে তোমার নিজস্ব অ্যাকাউন্ট, তুমি যে কোনো বিষয়ে কি করতে পারবা, প্রতিবাদ করতে পারবা। ওকে, তারপর হচ্ছে এখানে এই যে পাঠের কিছু সংখ্যা দিয়ে মনে রাখার তথ্য। তো 12, এই যে পাঠে একটা সংখ্যা ছিল 12 তারিখ। 12 তারিখে কি হয়েছিল, এই যে 12 মে 2018 সালে যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন কি হয়ে গেছে, এটা হয়ে গেছে বাংলাদেশ স্যাটেলাইট। এটা এখন কি হয়ে গেছে, বাংলাদেশ স্যাটেলাইট। ওকে, বাংলাদেশ স্যাটেলাইট। তারপরে যে 57তম দেশ, স্যাটেলাইটের দেশে হিসেবে যে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ, অর্থাৎ 57তম দেশ হিসেবে বাংলাদেশ কি করে স্যাটেলাইটের যুগে প্রবেশ করে। তারপর 1975 সালে বিজনেস উইক নামের একটি ম্যাগাজিন প্রথম কাগজবিহীন অফিস সম্পর্কে ধারণা দেন। তাহলে 1975 সালে কি হয়েছে, যে প্রথম কাগজবিহীন ধারণার সৃষ্টি হয়, অর্থাৎ অনেক অনেক আগেই কিন্তু কাগজবিহীন ধারণার সৃষ্টি হয়েছিল। তারপর 1983 সালে কি হয়, 1983 সালে প্রথম ভার্চুয়াল অফিস নিয়ে আলোচনা হয়। ভার্চুয়াল অফিস অর্থাৎ এই যে ঘরে বসে যে অফিস করার যে নিয়ম, এটাই হচ্ছে ভার্চুয়াল অফিস। অর্থাৎ সরাসরি অফিস না করে কি করব, ভার্চুয়ালি অফিস করব। তারপর 1994 সালে প্রথম ভার্চুয়াল অফিসের কাজ শুরু হয়। এই যে 1983 সালে কি প্রথম ধারণা ভার্চুয়াল অফিস নিয়ে আলোচনা হয় এবং 1994 সালে কি প্রথম ভার্চুয়াল অফিসের কাজ শুরু হয়। 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথম কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া চালু করে। তাহলে বাংলাদেশে প্রথম কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া কোন বিশ্ববিদ্যালয় চালু করে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে আমি এখন বর্তমানে এটাতে বিএড করতেছি, এই যে বিএড করতেছি, অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন। তো এটা এখন আমারও বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করতে, 2018 সালে প্রেরণ করা হয়েছে। নামটা শুধু পরিবর্তন হবে, এখানে হবে বাংলাদেশ স্যাটেলাইট। কি হবে, বাংলাদেশ স্যাটেলাইট। ওকে, তো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী যে প্রশ্ন। 1, নিউটনের সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কি কোনটি ব্যবহার করব, অবশ্যই ইন্টারনেট ব্যবহার করব। তারপর 2 নম্বর প্রশ্ন বলছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত কোন যন্ত্রটি দিনে দিনে ছোট হতে শুরু করেছে। তো এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কি হইতেছে, দিনে দিনে ছোট হতেছে। শুরুতে একটা কম্পিউটার একটা কি লাগতো, বাসা বাড়ির মতো জায়গা লাগতো, তো এখন আস্তে 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 একদম ছোট ভার্সন হয়ে গেছে। জিপিএস এর ফুল মিনিং তো আমরা সবাই জানি, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশনগুলো সুন্দর করে দেখবা, তারপর দাগাই দিবা। তারপর 4 নম্বর বলছে, জিপিএস এর অন্তর্গত বিষয় হলো, অর্থাৎ জিপিএস এর কি কি অন্তর্গত থাকে। এক হলো কৃত্রিম উপগ্রহ, অবশ্যই যেটা মানুষ নিজে তৈরি করে। সংকেত বিশ্লেষণ, এটাও ঠিক আছে। নির্দিষ্ট জায়গার ম্যাপ, এটা তো আর অবশ্যই অবশ্যই ঠিক, অর্থাৎ সঠিক আনসার হবে 4, 1, 2, 3। তারপর 5 নম্বর কোয়েকশন কি বলছে, এই যে 5 নম্বর কোয়েকশন, কিসের মাধ্যমে ঘরে বসে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যায়, অবশ্যই কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক ছাড়া কম্পিউটার দিয়ে তুমি সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে না। আচ্ছা, তারপর একটা কি আছে, উদ্দীপক আছে। এই উদ্দীপক পরে কি বলছে, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। কত নং, 6 ও 7 নং। তো উদ্দীপকটা পড়ি, রিয়া ইন্টারমিডিয়েট পাস করেছে, এই যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি একাদশ দ্বাদশ পাস করেছে। সে হঠাৎ করে মোবাইলে বন্ধুর কাছ থেকে মেসেজ পেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আজ শেষ দিন আবেদনের আজ শেষ দিন। তো প্রথম প্রশ্ন কি বলছে, যে মোবাইলের রিয়া আবেদন করতে পারবে মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। ল্যাপটপের মাধ্যমে, এটাও ঠিক আছে। ল্যান্ডফোন, এটা তো হবে না। তো সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ 1, কারণ ল্যান্ডফোনের মাধ্যমে আবেদন করা যায় না। কম্পিউটার, মোবাইল এবং ইন্টারনেট, এই তিনটা দিয়ে। তারপর 7 নম্বর কি বলছে,
নম্বর বলছে যে এই প্রযুক্তিতে আবেদন করার একটি সুবিধা কি? তো একটি সুবিধা হচ্ছে কি, শ্রম লাঘব ও অর্থ সাশ্রয় হয়। এটা কিন্তু আমরা মূল পাঠের এমসিকিউতে পড়ছিলাম। তারপর 8 নম্বর প্রশ্ন কি, অফিসে সরাসরি উপস্থিত না থেকেও অফিসে কাজ করা যায়, এই ধরনের অফিসকে কি বলে? এই ধরনের অফিসকে বলে ভার্চুয়াল অফিস। তারপর 9 নম্বর কোয়েশ্চন কি, ভার্চুয়াল অফিসের বৈশিষ্ট্য হচ্ছে কাগজবিহীন কার্যক্রম, এটা ঠিক আছে। তারপর হচ্ছে নির্দিষ্ট ঠিকানা বিহীন, এটাও ঠিক আছে। ইন্টারনেট বিহীন হবে না, কারণ হচ্ছে ইন্টারনেট ছাড়া তুমি কিভাবে একজনের সাথে একজন কানেক্ট হইবা? তো অবশ্যই ইন্টারনেট লাগবে। তো বৈশিষ্ট্য হচ্ছে এই যে 1 ও 2, অর্থাৎ এটার উত্তর হবে ক। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলছে যে, 10 নম্বর প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে আয় করার জন্য প্রয়োজন কম্পিউটার, অবশ্যই কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। প্রোগ্রামিং দক্ষতা থাকলে ভালো, কিন্তু যে কোনো একটা বিষয় কমপক্ষে দক্ষতা থাকতে হবে। তো এটার সঠিক উত্তর হবে 4, অর্থাৎ 1, 2, 3। তারপর 11 নম্বর প্রশ্ন বলছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজগুলো কি দিয়ে করানো হচ্ছে? তো এটা আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রিয়াল রোবট। রোবট কি করতেছে? মানুষের কাজগুলো করে দিয়েছে। ইভেন কি কি বিপজ্জনক কাজগুলো কি রোবট করে, ইন্ডাস্ট্রিয়াল রোবট, ওকে সাধারণ রোবট না কিন্তু। তারপর 12 নম্বর, বিশাল বিশাল প্লেন যখন আকাশে উড়ে তখন সেগুলোকে নিয়ন্ত্রণ করতে কোনটি ব্যবহার করা হয়? তো এটাকে ব্যবহার করতে কি, কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। বিশাল বিশাল প্লেন যখন আকাশে উড়ে তখন সেগুলোকে নিয়ন্ত্রণ করতে কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটার ব্যবহার করা হয়। তারপর 13 নম্বর প্রশ্ন কি বলছে যে, 13 নম্বর, বর্তমান অফিস ব্যবস্থাপনা কোনটি ছাড়া কল্পনা করা যায় না? এটা তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনা করা যায় না, কারণ এই যে কম্পিউটারে টাইপিং থেকে শুরু করে A to Z সবকিছু কম্পিউটার ভিত্তিক হয়ে যাচ্ছে দিন দিন। তো কম্পিউটার কিসে পড়ে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে পড়ে। তারপর 14 নম্বর, চালকবিহীন বিভিন্ন যন্ত্রাংশ হচ্ছে। তো চালকবিহীন একটা ড্রোন কি, রোবট, ড্রোন, তারপর হচ্ছে গুগল কার, এগুলা কি চালকের প্রয়োজন হলে চালকবিহীন, অর্থাৎ এখানে চালক থাকবে না, নিজে নিজে কি করতে পারবে? চলাচল করতে পারবে। তারপর হচ্ছে 15 নম্বর কোয়েশ্চন কি, সামাজিক কর্মকাণ্ড সহজ করে দিয়েছে কোন ধরনের ওয়েবসাইট? এটা হচ্ছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। সামাজিক কর্মকাণ্ড সহজ করে দিয়েছে কোন ধরনের ওয়েবসাইট? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। তো মৌখিক পরীক্ষা তো তোমাদের ভাইবা তো তোমাদের হয় না, তো যদি ভাইবা হয় তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা অতিরিক্ত মৌখিক পরীক্ষার জন্য। জিপিএস কেন ব্যবহার করা হয়? পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান জানতে জিপিএস ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইন্টারনেটে ছবি আপলোড করার দুটি জনপ্রিয় সাইটের নাম হলো, একটা হচ্ছে গুগল ফটোস এবং ইয়াহু ফ্লিকার। একটা হচ্ছে গুগল ফটোস এবং একটা হচ্ছে ইয়াহু ফ্লিকার। 3 নম্বর প্রশ্ন, কল সেন্টার কাজ কি? গ্রাহক বা সেবা গ্রহীতার নানা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসার জবাব দেওয়া ও সেবা প্রদান করা হচ্ছে কল সেন্টারের কাজ। কল সেন্টারের কাজ কি? গ্রাহক বা সেবা গ্রহীতার নানা জিজ্ঞাসার জবাব দেওয়া ও সেবা প্রদান করা। তারপর ভার্চুয়াল ক্লাসরুম কি? যে ভার্চুয়াল ক্লাসরুম হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। তো এটা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, অর্থাৎ সরাসরি ক্লাস না করে কি অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে যখন আমরা ক্লাস করি তখন এটা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম। তারপর 5 নম্বর, ফেসবুক, লিঙ্কডইন ইত্যাদি কিসের উদাহরণ? এটা সামাজিক যোগাযোগ। এটা হচ্ছে যে ফেসবুক, লিঙ্কডইন, এক্স ইত্যাদি হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট। যদিও লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনালদের জন্য, এখানে সব যারা থাকে সবাই কি প্রফেশনাল, বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত। তারপর একটা প্রশ্ন হচ্ছে, ই বুক রিডারের মাধ্যমে কি করা যায়? তো বই পড়া যায়, ইলেকট্রনিক বই বা এই যে পিডিএফ এগুলো পড়া যায়। ই বুক রিডারের মাধ্যমে কি করা যায়? বই পড়া যায়। ভিডিও শেয়ারিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি? এই যে ইউটিউব.com। বর্তমানে তোমরা আমার ভিডিও দেখতেছো কি ইউজ করে? অবশ্যই ইউটিউব ব্যবহার করি। তো এই তো ছিল তোমাদের জন্য প্রথম অধ্যায় সম্পূর্ণ ওয়ান শট ক্লাস। আশা করি তোমরা এই ওয়ান শট ক্লাসটা খুব এনজয় করেছো এবং উপভোগ করেছো। তো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবা এবং স্কিল অ্যান্ড বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল অ্যান্ড বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।